আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের বিগত কয়েকদিন আগেই সাস্ট এক্সাম হয়ে গিয়েছে এবং আমি দেখলাম যে সাস্টের কোশ্চেনগুলো অনেকের কাছে অনেক কঠিন লাগতেছে কিংবা মনে হইতেছে যে হচ্ছে কোশ্চেনগুলো হয়তোবা অনেক ডিফিকাল্ট। বাট তোমরা কি জানো যে এই সাস্টে যে আসা কোশ্চেনগুলো ছিল তার ম্যাক্সিমামই ক্যালকুলেটর দিয়ে সলভ করা পসিবল। এবং আমি আজকের ক্লাসে অ্যাজ এ স্টুডেন্ট তুমি রিয়েল টাইম কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করবা সেটা আমি দেখাবো। যারা তোমরা এইচএসসির ক্যান্ডিডেট রয়েছো এবং ক্লাসটা দেখছো তাদের জন্য এটা অনেক বেশি উপকার হবে। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো এবং তোমরা তোমাদের উত্তরগুলো মিলানোর চেষ্টা করছো কিংবা তুমি উত্তরগুলো দেখার চেষ্টা করছো, তাদের জন্য ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে। কেননা তুমি এরপর থেকে এই ধরনের ভুলগুলো আর করবা না। যদিও তোমাদের সামনে জিএসটি রয়েছে এবং যে সকল বিশ্ববিদ্যালয়ে তোমার ক্যালকুলেটর অ্যালাউড আছে সে সকল বিশ্ববিদ্যালয়ে তুমি একটা এক্সট্রা বেনিফিট পাবা। সেই সাথে আজকে তুমি দেখতে পারবা যে আমি অ্যাজ এ স্টুডেন্ট কিভাবে আসলে সাস্টের প্রশ্নটা সলভ করতেছি। আমি এর আগের বছরে তোমাদের সাথে এক্সাম দিয়েছিলাম, মানে সরি, আমার ব্যাচমেটদের সাথে এক্সাম দিয়েছিলাম এবং আমি কিন্তু সাস্টে ভর্তি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে সাস্টে ভর্তি হওয়ার সুযোগও পেয়েছিলাম। বর্তমানে আমি পড়াশোনা করছি কুয়েটে, আইপি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। সো আমি অ্যাজ এ স্টুডেন্ট যখন তোমার মতো ছিলাম তখন আমার মধ্যে অনেক ধরনের কিউরিওসিটি ছিল, অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমিও হয়েছিলাম। সো আমি আজকে তোমাদেরকে ম্যাথ প্রশ্নের সলভটা দিব অ্যান্ড তুমি বুঝতে পারবা রিয়েল টাইম আমি কিভাবে সলভ করতেছি অ্যাজ এ স্টুডেন্ট। সো তুমিও পরীক্ষার হলে এই একই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু খুব ইজিলি তোমার ভর্তি পরীক্ষার রেজাল্টকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারো। সো চলো শুরু করা যাক। তো আজকে আমরা করতেছি কি, আমরা করতেছি সাস্টের কোশ্চেন ব্যাংক সলভ। সাস্ট কিউএস সলভ। এটা কত সেশন? 2025, 2026। সো আমাদের আজকে আমরা হচ্ছে তোমার ম্যাথ পার্টটার কোশ্চেন সলভটা করবো এবং প্রতিটা কনসেপ্ট বুঝে বুঝে দেখার চেষ্টা করবো এবং কি কি শর্টকাট অ্যাপ্লাই করতে পারি এবং ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি সবগুলো থাকছে আজকের এই ভিডিওতে। চলো শুরু করা যাক। আচ্ছা, আমি রয়েছি তোমাদের সাথে, তোমাদের রাগিব ভাইয়া। আমার নাম রাগিব। আমি পড়াশোনা করছি কুয়েটে এবং আমি ভর্তি পরীক্ষার সেশন ছিল আমার 2024-25, অর্থাৎ আমি এইচএসসি 24 অ্যান্ড আমিও তোমার সাস্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলাম। সো চলো, তোমরা যারা সাস্টে চান্স পাবে তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। সাস্ট আমার পছন্দের ইউনিভার্সিটিগুলোর একটা ছিল। ইনশাল্লাহ তোমরা তোমাদের পছন্দের ইউনিভার্সিটিগুলোতে যেন যেতে পারো। তো চলো আমরা শুরু করি। একদম ফার্স্ট যে কোশ্চেনটা ছিল তোমাদের ম্যাথ পরীক্ষার মধ্যে, ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা দিয়ে শুরু করি। এখানে অ্যান্সার দেওয়া আছে, এগুলোর দিকে তাকানোর কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা কি ক্যালকুলেটরে সমাধান করা সম্ভব? না, উত্তর হচ্ছে না। এই কোশ্চেনটা তুমি ক্যালকুলেটরে সমাধান করতে পারবা না। আমি মাল্টিপল ওয়েজ ট্রাই করেছিলাম, বাট আমি অ্যাজ এ স্টুডেন্ট পারি নাই। সো তোমার পক্ষে এটা ক্যালকুলেটরে সলভ করা কাইন্ড অফ মানে ইম্পসিবল, ঠিক আছে? সো দেখো, আমার অন্তত এই ওয়েটা জানা নেই, বাট আমি এটাকে ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি কিভাবে করতে পারি? আমি দেখতেছি যে আমার কোশ্চেনের মধ্যে দেয়া আছে একটা অধিবৃত্তের ইকুয়েশন, তাই না? সো অধিবৃত্তের ইকুয়েশনটা যদি আমি একটু লিখে ফেলি, আমার অধিবৃত্তের ইকুয়েশনটা দেয়া আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা মাইনাস কি বলতো ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফা, রাইট? এবং এটার মান দেয়া আছে 1। আচ্ছা, আমি যদি এটাকে তোমার অধিবৃত্তের অ্যাকচুয়াল সমীকরণের সাথে তুলনা করি তাহলে কিন্তু আমার এই 4টা অপশনকে আমি তোমার কাট আউট করে ফেলতে পারবো। কিভাবে? দেখো, আমি অধিবৃত্তের তোমার অরিজিনাল 2টা সমীকরণ জানি। যখন তোমার এ এর মান বি এর চাইতে বড় হয় এবং আরেকটা সমীকরণ জানি আমি এ এর মান যখন বি এর চাইতে ছোট হয়, তাই না? সো এখন আমি এটা কি করব? এখন আমি তোমার এই ম্যাথটা করার জন্য তুমি যে কোনো একটা ধরতে পারো, বাট আমি ধরে নিচ্ছি তোমার হচ্ছে এ বড় বি ছোট, ঠিক আছে? যেটা ম্যানুয়ালি আমরা ধরি। বুঝা গেছে? মানে এতটাও কঠিন কিছু আসবে না যেটা তুমি আসলে পারবা না, ঠিক আছে? সো এখানে দেখো একে আমরা গ্রেটার দেন ধরবো বি এর থেকে, তাহলেই দেখবা যে সবকিছু তোমার কাছে ইজিয়ার। সো এখন যদি আমরা এটাকে তুলনা করি, ঠিক আছে, আমি জাস্ট এই ইকুয়েশনকে যদি তুলনা করি, আমার এ বড় হলে বি এর থেকে আমার ইকুয়েশনটা দাঁড়াইতো এরকম এরকম, রাইট? সো দেখো, আমি যদি এই ইকুয়েশনের সাথে তুলনা করি, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে তুলনা করি, তাহলে দেখো আমি বলতে পারবো এ এর মান হচ্ছে তোমার কজ আলফা, রাইট? বা এ স্কোয়ার সমান সমান তুমি লিখতে পারবা কজ আলফা। আর দেখো বি স্কোয়ার সমান সমান তুমি লিখতে পারবা কি বলতো সাইন স্কোয়ার আলফা, রাইট? ওকে, আমরা এই দুটো জিনিস পাইছি। এখন দেখো তো, আমি উৎকেন্দ্রিকতার একটা ইকুয়েশন জানতাম, ঠিক আছে? আমি উৎকেন্দ্রিকতার একটা ইকুয়েশন জানতাম, কারণ আমার আলটিমেটলি এখান থেকে দেখতে হবে যে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা এবং নিয়ামক রেখা, ঠিক আছে? সো আমি উৎকেন্দ্রিকতার ইকুয়েশনটা একটু বের করার চেষ্টা করি। দেখো, উৎকেন্দ্রিকতার যে ইকুয়েশন, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের জন্য আমরা উৎকেন্দ্রিকতার যে ফর্মুলাটা সেটা আমরা জানতাম কি বলতো? সেটা আমরা জানতাম হচ্ছে তোমার রুট ওভার এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি বলতো এ স্কোয়ার। অনেকে এটাকে এইভাবেও শিখেছিলে যে 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, যে যেটা পারো মনে রাখতে পারো। এটা এটা নিয়ে আমাদের কোনো চাপ নাই। সো এইখান থেকে দেখো আমরা একটা সুন্দর জিনিস বের করতে পারবো। এখান থেকে আমরা যদি তোমার ব্রেকেটগুলো উঠিয়ে ফেলি এবং তোমার যে রুটগুলো রয়েছে এগুলো যদি আমরা উঠিয়ে ফেলি, কিংবা আমরা যদি দুই পাশে বর্গ করে দিই, তাহলে দেখো তুমি এখান থেকে একটা সুন্দর ইকুয়েশন পাবা, বা ইকুয়েশন টাইপের মতো একটা জিনিস পাবা। সেটা হচ্ছে তুমি দেখবা যে এটা যদি বর্গটাকে উঠায় দাও, মনে করো যে আমি এখানে বর্গ করতেছি, ঠিক আছে, আমি এটাকে বর্গ করতেছি। সো আমি দুই পাশে যদি বর্গ করি তাহলে আমার কি কি পড়ে থাকে দেখো, আমি পাবো হচ্ছে এ স্কোয়ার ই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। সো এইবার দেখো, এইবার হচ্ছে তোমার পুরা কনসেপ্টটা তোমার কাছে দেখবা যে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা মোটামুটি এটা পাইছি, রাইট? আমরা মোটামুটি এটা পাইছি। সো আমি জিনিসটাকে এই পাশে লিখে নিচ্ছি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমি কি পাইছি, এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার ই স্কোয়ার। ওকে, আচ্ছা একটা কাজ করি, আমি বি স্কোয়ার কি পাশে রাখি আর এইগুলোকে আমি এক পাশে নিয়ে যাই, তাহলে দেখো তো এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস কি বলতো এ স্কোয়ার, রাইট? বুঝা গেছে এতটুকু? এবার দেখো আমি এখান থেকে তোমার এ স্কোয়ার কমন নিতে পারি, তাহলে কি পড়ে থাকে ই স্কোয়ার মাইনাস ওয়ান, ই স্কোয়ার মাইনাস ওয়ান, এবং এই পাশে পড়ে থাকে বি স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে তুমি একটা সুন্দর কাজ করতে পারো, এখানে একটা তুমি সুন্দর কাজ করতে পারো, সেটা হচ্ছে দেখো তুমি এক কাজ করো যে ই স্কোয়ার মাইনাস ওয়ানটাকে তুমি এক পাশেই রেখে দাও, ই স্কোয়ার মাইনাস ওয়ানকে তুমি আলাদা করে রাখো রাখো, তাহলে এখানে তুমি পাবা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো বি স্কোয়ারের মান তুমি জানো, এ স্কোয়ারের মান তুমি জানো, জাস্ট এই মান দুইটা এখানে ইনপুট করো, তো ইনপুট করলে তোমার কত আসে, এখানে যদি মান দুটো ইনপুট করো, বি স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার আলফা, এ স্কোয়ার হচ্ছে কজ স্কোয়ার আলফা, তার মানে এখান থেকে তুমি পাবা ট্যান স্কোয়ার আলফা, রাইট? এখান থেকে তুমি পাবা কি বলতো ট্যান স্কোয়ার আলফা। আচ্ছা, ট্যান স্কোয়ার আলফা পেলেও এখানে ই স্কোয়ার সমান সমান তুমি লিখতে পারবা ট্যান স্কোয়ার আলফা, ওয়ানটাকে এপাশে নিয়ে আসলে ট্যান স্কোয়ার আলফা প্লাস ওয়ান, মানে এটা হচ্ছে তোমার সেক স্কোয়ার আলফা। তার মানে দেখো তুমি এখান থেকে খুব ইজিলি ই এর মানটা বের করে ফেলছো, যেটা কিনা তোমার সেক এক সেক আলফা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ই এর মান বা উৎকেন্দ্রিকতার মান। এখন তুমি অপশনের দিকে তাকাও। আচ্ছা, উৎকেন্দ্রিকতার মধ্যে তুমি কি সাইন বা কস বা এই ধরনের সমীকরণ পাচ্ছ না, বা এই ধরনের একটা টার্ম পাচ্ছ না, যার কারণে তুমি বলবা যে এটা আসলে এই যে তোমার আলফা, আলফা মানের উপর পরিবর্তন, মানে এর উপর আলফা মানের উপর নির্ভরশীল, এবং আলফা মান পরিবর্তন হলে এই উৎকেন্দ্রিকতার মান পরিবর্তন হবে। কারণ দেখো এখানে তুমি আলফা পাচ্ছ, এখানে তুমি যদি কনস্ট্যান্ট কোনো একটা ভ্যালু পাও, মনে করো উৎকেন্দ্রিকতার মান আমি 1 পাইতাম, তখন আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে উৎকেন্দ্রিকতাই হবে আমার অ্যান্সার, কারণ আমি আলফার মান 45 ডিগ্রি ধরি, 65 ডিগ্রি ধরি, হোয়াট এভার আমি যেটাই ধরি না কেন, আমার কিন্তু অ্যান্সার তোমার সেমই থাকবে, ওয়ানই থাকবে। সো আমি এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু বের করার চেষ্টা করতেছি, তার মানে দেখো আমার উৎকেন্দ্রিকতা যে অপশনটা, এটা কিন্তু অটোমেটিক্যালি বাদ হয়ে গেল। আমি উৎকেন্দ্রিকতা দিয়ে কেন শুরু করলাম, কারণ আমি বাকি অপশনগুলোকে খুব ইজিলি এখন বের করতে পারবো, ঠিক আছে। ওকে, এটা গেল হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, যে আমার উৎকেন্দ্রিকতা বাদ হয়ে গেল। ওকে, এরপরে চলে আসো, এরপরে দেখো আমি এক কাজ করব, কি কাজ করব, আমি এখন তোমার এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে তুলনা তুলনা করে বাকি অংশগুলোর মানগুলো একটু বের করার চেষ্টা করবো। আচ্ছা, তুমি আমাকে বলতে পারবা যে শীর্ষদ্বয়ের যে স্থানাঙ্ক ছিল সেই স্থানাঙ্কের মান কত? শীর্ষদ্বয়ের স্থানাঙ্কের মান তুমি দেখবা সেটা হচ্ছে তোমার প্লাস মাইনাস এ কমা জিরো, ঠিক আছে। এখন দেখো প্লাস মাইনাস এ, ঠিক আছে, প্লাস মাইনাস এ। তো তুমি খুব ভালো মতো করে বুঝতেছো যে এখানে এ বলতে আসলে কত, কজ আলফাকে বোঝাচ্ছে, তাহলে প্লাস মাইনাস কজ আলফা, প্লাস মাইনাস কজ আলফা কমা জিরো, ঠিক আছে। প্লাস মাইনাস কজ আলফা কমা জিরো, এটা হচ্ছে তোমার শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে। তো প্লাস মাইনাস কজ আলফা, এটা এখানে তো আলফা আছে, আলফার উপর এটা নির্ভরশীল, তার মানে এটাও হবে না। দেখছো, এটা আমরা প্রথমেই বাদ দিয়ে দিতে পারতাম, উৎকেন্দ্রিকটাকে জাস্ট আমাদের চেক করতে লাগতো, বাট বাকিগুলো তো তুমি আসলে নিজে থেকেই করে ফেলতে পারতা। এবার দেখো নিয়ামক রেখা, নিয়ামক রেখার জন্য তুমি খুব ভালো মতো করে জানো যে নিয়ামক রেখাটাকে আগে টেস্ট করি। নিয়ামক রেখার জন্য তুমি যে জিনিসটা জানো সেটা হচ্ছে যে আমরা জানি নিয়ামক রেখার যে সমীকরণটা হবে সেটা হবে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই, ঠিক আছে। এখানে উপরে আছে তোমার কি বলতো প্লাস মাইনাস, আচ্ছা বড় হাতের এ দিয়ে ফেলাইছি, একটু দাঁড়াও, আমরা এখানে হচ্ছে ছোট হাতের এ ইউজ করতেছি তো। আচ্ছা, এখানে দেখো এর মান আমরা জানি যে কজ আলফা, আর এর মান আমরা জানি কি বলতো সেক আলফা, তার মানে এখানেও আলফা আছে, তোমার এইটাকে সিম্পলিফিকেশন করতেই হবে না, কারণ তুমি জানো এখানে আলফা আছে, দ্যাট মিনস আমার এটাও হবে না। তো বাকি থাকে একটা, ওই একটাই অ্যান্সার, ঠিক আছে। তোমার যদি ভাগ্য অনেক বেশি ভালো থাকে, তুমি দুইবার অপশন টেস্ট করতেই দেখবা যে তোমার অ্যান্সার বের হয়ে গেছে। খুব কম সিনারিও হয় যে তোমার তিনটা অপশনে চেক করার পর দেন আসলে তোমার হচ্ছে অ্যান্সারটা ফাইন্ড আউট করতে হচ্ছে। তুমি চেষ্টা করবা আগে গ নাম্বার দিয়ে ট্রাই করতে, তারপরে খ, দেন ক আর ঘ, বুঝতে পারছো? নর্মালি খ এবং গ এর মধ্যে দেখবে যে মোস্ট টাইম বা মানে ম্যাক্সিমাম কোশ্চেনসগুলোর অ্যান্সার দেওয়া থাকে, বুঝা গেছে? সো এইভাবে তুমি অপশন টেস্ট করতে পারো, কিন্তু আমি তোমাকে এই অ্যান্সারটাও দেখাই দিব যে ফোকাস দইয়ের স্থানাঙ্কর যে ব্যাপারটা, ঠিক আছে, ফোকাস দইয়ের স্থানাঙ্কের যে ব্যাপারটা সেটা একটু দেখাই। আচ্ছা, ফোকাস দইয়ের স্থানাঙ্ক কোনটা বলো তো? ফোকাস দইয়ের স্থানাঙ্ক বলতে আমরা বুঝাচ্ছি তোমার উৎকেন্দ্রিকতার, সরি উপকেন্দ্র, বুঝতে পারছো? ফোকাসের আরেক নাম হচ্ছে তোমার উপকেন্দ্র, যেটা আমরা উপকেন্দ্র বলে চিনি, অর্থাৎ এস। এই এস এর যে তোমার ইয়াটা
অ্যাসের যে তোমার স্থানাঙ্কটা, সেই স্থানাঙ্কটা আমরা জানি কি বলতো, আমরা জানি হচ্ছে তোমার প্লাস মাইনাস এই কমা জিরো, রাইট? প্লাস মাইনাস এই কমা জিরো। ওকে, এখন দেখো তো আমি যদি এখানে এ এর মানটা বসাই, ঠিক আছে, এ ই, এ ই, ওকে, দেখো আমি আমি জাস্ট এই কে নিয়ে একটু কাজ করি। আচ্ছা, এ এর মান কত? কজ আলফা, এবং দেখো ই এর মান কত? সেক আলফা। আচ্ছা, সেককে আমি কি লিখতে পারবো বলো তো বাবা? সেককে আমি লিখতে পারবো যে হচ্ছে ওয়ান বাই কস। তার মানে দেখো কজ আলফা কেটে গেল, পড়ে থাকে কি? ওয়ান। তার মানে দেখো তোমার এখানে উপকেন্দ্রটা কিন্তু ফিক্সড, 1,0। বুঝতে পারছো? এই উপকেন্দ্র কিন্তু তোমার ফিক্সড, অর্থাৎ দেখো এখানে কোনটা অপরিবর্তিত থাকে? তাহলে ফোকাস ধরে স্থানাঙ্ক। তুমি আলফার মান যাই চেঞ্জ করো না কেন বা যাই করো না কেন, তুমি দেখবা যে অলওয়েজ অলওয়েজ তোমার কি আছে বলো তো? ফোকাস দ্বয় বা হচ্ছে উপকেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা কিন্তু সেম থাকতেছে। বুঝতে পারছো? ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা, ঠিক আছে, লিমিটের যে কোশ্চেনটা, এটা আসলে তুমি দেখবা যে এটাকে আমরা যে এল হসপিটাল যে রুলটা আছে সেটা দিয়েও করে ফেলতে পারি। এটা অনেকে এল হসপিটাল রুল বলে, এল হসপিটাল রুল বলে, যেটা তোমার ইচ্ছা তুমি বলতে পারো। ওটা মানে ওটা ম্যাটার করতেছে না। বাট এই এল হসপিটাল বা এল হসপিটাল এই রুলটা আমরা কোথায় ইউজ করি সেটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? সো তুমি এটাকে, এই ধরনের কোশ্চেনগুলোকে আমি তোমাকে বলবো যে ক্যালকুলেটরই এনাফ। বুঝতে পারছো? এই ধরনের কোশ্চেনের জন্য আসলে অ্যাকচুয়ালি তোমার কোনো থিওরি বা কোনো কনসেপ্টের দরকার নেই। বাট এটা ম্যানুয়ালি তো আমরা করে আসতে পারবো, তাই না? বাট আমরা এটাকে ক্যালকুলেটরও সলভ করতে পারবো, ঠিক আছে? এটাকে আমরা তোমার ক্যালকুলেটরও সলভ করতে পারবো। ওয়ান্স এ মিনিট, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, দেখো এখানে আমরা এটি ক্যালকুলেটরে কীভাবে সলভ করবো এটা একটু আমরা দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা দেখো, সবচেয়ে সহজ যে উপায়টা আমি সেটা তোমাকে বলে দিই। তোমার এখানে লিমিট কি বলছে? এক্স টেন্স টু এ বলছে, রাইট? তোমার এখানে লিমিট এক্স টেন্স টু এ বলছে। আচ্ছা, বাকি তোমার কি আছে থাকুক। আচ্ছা, এই এর মান কি তুমি জানো? এর মান তুমি জানো না, তার মানে এটা একটা তোমার কনস্ট্যান্ট টার্ম। ওকে, এটাকে তুমি মানে এটা একটা তোমার হচ্ছে ভ্যারিয়েবল বলতে পারো। তো আমি এই ভ্যারিয়েবলের মানটাকে কনস্ট্যান্টে রূপান্তর করবো, অর্থাৎ আমি এর একটা মান ধরে নেব, ঠিক আছে? আমি তাহলে এর একটা মান ধরে নিই। মনে করো এর মান আমি ধরলাম কত? 3। 1 এবং 2 কে পরিহার করার চেষ্টা করবা, 3 থেকে মানগুলো ধরার চেষ্টা করবা, ঠিক আছে? আমি এই জিনিসটাকে আবারও রিপিট করব যখন অন্যান্য ম্যাথগুলো করব। সামটাইমস দেখা যায় 1 এবং 2 এর জন্য আসলে তোমার মানে প্রবলেমটার মধ্যে আসলে তুমি সলিউশন ঠিকঠাক মতো পাবা না। সো চেষ্টা করবা যে একে 3 থেকে মানে এই ধরনের কনস্ট্যান্ট যখন তুমি ধরে নিবা অপশন টেস্টের সময়, তখন আসলে মানগুলো 3 থেকে শুরু করার চেষ্টা করবা। ওকে, সো এর মান আমার 3, এর মান 3 হলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় x ডিভাইডেড বাই 3/2 মাইনাস কি বলতো, সরি, এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস এ টু দি, মানে এর মান আমি কত ধরছি? 3 ধরছে না? তো এখানে হবে কত? 3 টু দি পাওয়ার, সরি, 3 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই কি বলতো? রুট এক্স মাইনাস √3। ওকে, এই যে তোমাকে মূলত দেখো এবার তোমার লিমিটটা কত ইজি হয়ে গেছে। এখন জাস্ট তুমি লিমিটের ভ্যালুগুলো চেক করবা, তাহলেই হয়ে যাবে। দেখো কত ইজিলি তুমি আসলে জিনিসটাকে এখন হ্যান্ডেল করতে পারবা। ওকে, সবচেয়ে সহজ বুদ্ধি যেটা, তুমি পুরাটাকে তুলে ফেলবা, ঠিক আছে? তুমি পুরাটাকে তুলে ফেলো। পুরাটাকে যদি আমি তুলে ফেলি, জিনিসটা আমি ক্যালকুলেটরে তুলতেছি। সো আমার জিনিসটা কাইন্ড অফ এরকম আসবে যে 3/2, ঠিক আছে? তুমি আমার সাথে তুলতে পারো এবং তুলে তুলে সলভ করতে পারো, দেখবা যে তোমার কাছে অনেক বেশি ইজি লাগতেছে। বুঝছো? ওকে, 3/2 গেল। এবার নিচে চলে আসো, রুট এক্স মাইনাস √3। ওকে, দেখো তো আমি যদি এক্স এর ভ্যালু 3 বসাই, এক্স এর ভ্যালু যদি 3 বসাই, তাহলে নিচে যে হরটা আছে এই হরের মধ্যে দেখো 3 বসালে কিন্তু হরটা তোমার 0 হয়ে যায়। তার মানে এটা একটা তোমার অনির্ণেয় ফর্মে চলে আসে, রাইট? সো আমি এখানে 3 বসাতে পারবো না। কিন্তু দেখো আমি বলছি কি, এ লিমিট এক্স টেন্স টু এ, আর এ ধরছি আমি 3, তার মানে লিমিট এক্স টেন্স টু 3, অর্থাৎ 3 এর কাছাকাছি কোনো একটা আমি ভ্যালু যদি এখানে বসাই, তাহলে আমি এখান থেকে একটা সলিউশন পাবো। তো আমি এখানে ক্যালক বাটন দিলাম, দেওয়ার পর আমি 3 এর কাছাকাছি একটা ভ্যালু বসাচ্ছি, 0,00001। ওকে, বসানোর পর যদি আমি ইকুয়াল প্রেস করি, তাহলে দেখো আমার আসছে অ্যান্সার 9,000,001। তার মানে দেখো 9,001 যদি আমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি, ওয়েট, তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারবো যে আমার অ্যান্সার আসবে কত? 9 এর কাছাকাছি বা 9, ঠিক আছে? এখন দেখো আমি অপশনগুলো টেস্ট করব। আচ্ছা, 0 তো হবে না, 9 এর কাছাকাছি কিছু একটা আসবে। এর মান কত আমি ধরছি? 3, তার মানে 3 ও হবে না, এটা কাছাকাছি কোনো একটা ভ্যালু আসবে। 2 ইন্টু 3 কত হবে? 6 ও কিন্তু অ্যান্সার হবে না। দেখো 3 ইন্টু 3 কত হয়? 9। দেখছো মিলছে না? মিলছে না? দেখো মিলছে, তার মানে এটা হবে তোমার অ্যান্সার। এটা হচ্ছে তোমার সবচেয়ে সহজ উপায়। দেখো আমি যখন তোমাকে পড়াচ্ছি তখন আমার একটু বলতে বা বলার জন্য আমার একটু বেশি সময় লাগতেছে। বাট আমি যখন এটাকে ক্যালকুলেশন করব, তখন আমার 10 সেকেন্ড বা 12 সেকেন্ড বা সর্বোচ্চ 30 সেকেন্ডের বেশি আমার লাগার কথা না। তুমি ট্রাই করে দেখিও, হয়ে যাবে। এই জিনিসগুলো একটু জাস্ট তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আর একটু জাস্ট তোমার ক্যালকুলেটরটাকে ঠিকঠাক মতো ইউজ করার উপরে ডিপেন্ড করে। বাদ বাকি সবকিছু কিন্তু তুমি জানো। কনসেপ্টের কথা বলো, তুমি জানো। সবকিছু কিন্তু তোমার জানা আছে। সো ক্যালকুলেটর একটু ভালো মতো
ইউজ করার চেষ্টা করতে হবে, এইটাই। আর এখানে তুমি যদি এল হসপিটাল রুল ইউজ করতে করতে দেখবে যে সলিউশন ঠিকঠাকই চলে আসে, কারণ এল হসপিটাল রুল আমরা ইউজ করতে পারি 0/0 ফরম্যাট অথবা তোমার হচ্ছে ইনফিনিটি ফরম্যাটের জন্য, ঠিক আছে। সো এটা দেখবে যে এটা তোমার 0/0 ফরম্যাট, ওকে। সো এটাকে তুমি এল হসপিটাল দিয়ে সলভ করতে পারবা, বাট যেহেতু ক্যালকুলেটর আছে অ্যান্ড এই টাইপের একটু বড় বড় কোশ্চেনগুলোকে এটা এল হসপিটাল দিয়ে সলভ করলে দেখবা যে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা কাছাকাছি চলে গেছে। সো এই কোশ্চেনগুলোকে তুমি এইভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করবা, ওকে। চলে আসো পরেরটাতে। দেখো এটা তো একদমই খুবই সহজ একটা কোশ্চেন ছিল যে যদি কোনো কণার উপর গতি ক্রিয়াশীল কিউ এবং 2q বলের লব্ধি কিউ বলের সঙ্গে সমকোণ তৈরি করে, তাহলে তিনটা অপশন তোমাকে ভেরিফাই করতে বলছে। সো তুমি একটা ধরে নাও যে এটা মনে করো আমার একটা কণা, এই কণার মধ্যে তোমার এই দিক বরাবর মনে করে যে কোনো দিক ধরতে পারো, এই দিক বরাবর মনে করো 2q বলটা কাজ করতেছে, এবং তুমি ধরে নাও যে এই দিক বরাবর, আমি জাস্ট র্যান্ডমলি ধরতেছি, ঠিক আছে, এই দিক বরাবর তোমার কিউ বলটা কাজ করতেছে। এখন দেখো আমি এখানে একটা তোমার লব্ধি বল পাইছি, ঠিক আছে, আমি এখানে একটা তোমার লব্ধি বল পাইছি, যে লব্ধি বলটা তোমার কিউ বলের সাথে যে লব্ধি বলটা কত কোণে আছে বলো তো, থিটা কোণ, এবং এই থিটা কোণটা কত, থিটা কোণটা তোমার 90 ডিগ্রি, কারণ গিয়ে বলে দিছে তোমার কি বলতো, এই কিউ বলের সাথে তোমার সমকোণ উৎপন্ন করে, তার মানে আমার যে থিটা কোণের ভ্যালু কত, 90 ডিগ্রি, ওকে। সো আমি এখান থেকে একটা ফর্মুলা জানি যে ট্যান থিটার ফর্মুলা জানো না, ট্যান থিটার ফর্মুলা কি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। সো নিচে হবে তোমার সিঙ্গেল কিউ প্লাস কি বলতো 2q কজ আলফা, আর দেখো উপরে হবে তোমার 2q সাইন আলফা। এখন আলফা জিনিসটা কি ভাইয়া, আলফা জিনিসটা হচ্ছে তোমার দুইটা যে বল কাজ করতেছে না, ক্রিয়াশীল দুইটা যে বল তুমি পাচ্ছ, এই দুইটা ক্রিয়াশীল বলের মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটা হচ্ছে আমার আলফা, জানোই তো নাকি। আচ্ছা, এইটা যদি তুমি জেনে থাকো তাহলে বাকি জিনিসটা বের করা খুবই ইজি। এখানে তুমি ট্যানের ভ্যালু ট্যান থিটা ভ্যালু 90 বসাও, 90 বসানোর পর এখান থেকে দেখো তুমি খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে আসলে এই জিনিসটাকে সমাধান করতে পারবা। বাট ট্যানের ভ্যালু যেহেতু 90 না, তুমি ক্যালকুলেটরে দিলে আসলে ম্যাথি রুট চলে আসবে। সো এটাকে আমরা একটু সিম্পলিফিকেশন করে দেন আমরা ক্যালকুলেটরে ইনপুট করতে পারি। ট্যান থিটা মানে কত, ট্যান 90 ডিগ্রি মানে কত, 1/0। কেন, কারণ অনির্ণয় বা হচ্ছে তোমার অনির্ণয় আকৃতির জন্য আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 1/0। সো আমি এখান থেকে তোমার একটা ভ্যালু মানে একটা মানকে আমি ডিরেক্টলি কেটে দিতে পারি, ঠিক আছে। দেখো উপরে থাকে আমার 2q সাইন আলফা, আর নিচে পড়ে থাকে কিউ প্লাস 2q কজ আলফা, রাইট। তো দেখো আমার এই পুরো অংশটুকু আমি যদি এখানে আর গুণন করি তাহলে 2q সাইন আলফা পুরো অংশটুকু বাদ হয়ে যায়। সো আমার এখানে পড়ে থাকে কিউ প্লাস 2q কজ আলফা ইকুয়ালস টু কত বলো তো, 0। সো এইখান থেকে আমি কিন্তু তোমার এখন খুব সহজেই আলফার ভ্যালুটা বের করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমি খুব সহজেই কি করতে পারি, আলফার ভ্যালুটা বের করতে পারি। তো তুমি যখন আলফা ভ্যালুটা বের করে ফেলবা, আলফা ভ্যালুটা তোমার যখন একবার বের হয়ে যাবে, বাকি অংশটা তো তুমি করতে পারবা। তখন তুমি দেখতে পারবে যে মানে বল দুটির মধ্যবর্তী কোণ কত। এটাকে তুমি যদি সলভ করো তাহলে কত আসে বলো, এখানে আসবে তোমার -q/2q কজ ইনভার্স হবে। দাঁড়াও, এই জিনিসটাকে এইভাবে লিখি যে দেখো আমি সবগুলোকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কজ আলফা সমান সমান এটা লিখতে পারবো, এবং কিউ কাটা, তাহলে দেখো আলফা ইকুয়ালস টু তুমি লিখতে পারবে 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি। সো এই যে 120 ডিগ্রি দেখো, এটা কিন্তু তোমার ভেরিফাই হয়ে গেল, তার মানে একটা আমার অপশনটা হয়েছে। লব্ধি বলে মান বের করতে পারবা না, লব্ধি বলে মান বের করা তো একদম বাচ্চাদের কাজ। কিভাবে বের করতে হবে, আর ইকুয়ালস টু ফর্মুলা ইউজ করবা p² + q², ওই ফর্মুলা ইউজ করে তুমি লব্ধি বলে মানটা বের করে ফেলতে পারবা, তাই না, ইজি তো। আচ্ছা, লব্ধি বলে মানটা বের করলাম, লব্ধি বলে মানটা বের করে দেখবা যে আসলে এটা তোমার ম্যাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। লব্ধি বলে মানটা দেখবা এটা তোমার ম্যাচ হয়ে যাচ্ছে। এখন দেখো তুমি এই মানটাকে ম্যানুয়ালি করার থেকে আমি তোমাকে বলবো যে মান ধরে নিয়ে করাটা অনেক বেশি বেটার। তুমি ধরে নাও তুমি মান ধরে নাও, দেখো তুমি কিউ এর একটা মান ধরে নাও, কিউ এর মান আমি ধরে নিলাম মনে করো 5, ঠিক আছে। তাহলে একটা যদি 5 হয় তাহলে আরেকটা বল কত কত হবে, 2q, এই 2q বলটা হবে তোমার 10, 5 এবং 10। ওকে, এখন তুমি এতে লব্ধি বের করো, লব্ধি বের করে দেখবে যে ইজি হয়ে গেছে, 5² + 10² প্লাস 2 cos। দেখো আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু 120, বসায় তুমি যদি সলভ করো না তাহলে তুমি দেখবে যে হচ্ছে কত আসতেছে, এটাকে সলভ করলে তুমি দেখবে যে √3 ইন্টু আসবে তোমার হচ্ছে 5, মানে হচ্ছে 5√3 আসবে। তুমি এটাকে সলভ করো, 5√3 আসবে। এই দেখো লব্ধি বলে মান কত, √3q, তাহলে √3 ইন্টু কিউ এর মান কত ছিল 5, দেখো মিলে গেছে, শেষ। তাহলে তোমাকে ইজিলি তুমি আসলে সলভ করতে পারবা। এই কিউ টিউ বসায় টসায় যদি সলভ করতে যাও একদম মাথা তোমার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো অল্প সময় সমাধান করার জন্য মান ধরে নিবা, বুঝছো। মান ধরতে তো আর অসুবিধা নেই। আমরা বলি যে ক্যালকুলেটর দিয়ে আমরা সমাধান করতে কেন পারি না, কারণ আমরা আসলে মান ধরে ধরে করি না, ঠিক আছে। আমরা মনে করি যে তোমার ম্যানুয়ালি জাস্ট ক্যালকুলেটরে কি ফাংশন কাজ করে আমরা সেটা জানি, বাট কিভাবে এটাকে আমরা তোমার রিয়েল টাইমে অ্যাপ্লাই করবো সেটা আসলে আমরা জানি না। সো এই জন্য তোমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবা, বুঝছো। সো ডেফিনেটলি একটু আমাকে সাপোর্ট করার চেষ্টা করো, অ্যান্ড অবভিয়াসলি আমার সামনে তোমার এইচএসসি যারা দেখতেছো ভিডিওটা তাদের জন্য মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ হয়ে গেছে। আমরা এটা সামনে এই উইকে হয়তোবা তোমরা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবা। আমি এই চ্যাপ্টারে মানে আমি আরও অন্যান্য অনেকগুলো চ্যাপ্টার নিয়ে কাজ করতেছি। আমি অ্যানিমেটেড ভিডিওস এবং সিমুলেশনস বানানোর চেষ্টা করতেছি, মোটামুটি সিমুলেশনসগুলো রেডি।
তোমার ভিডিও রেকর্ডও আমি শুরু করতেছি বা শুরু করে দিছি। আমি লাস্ট কয়েকদিন ধরে অনেক বেশি বিজি ছিলাম বেশ কিছু প্রজেক্টে। যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি আসলে কী প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। সো যার কারণে আমি এত বেশি টেন্সড ছিলাম যে আসলে আমি ফোকাস করতে পারি নাই। বাট ইনশাআল্লাহ আমি ফোকাস করব, এখন মোটামুটি ফ্রি হয়ে গেছি। সো এই তো দেখো আমরা কিন্তু খুব ইজিলি এই জিনিসটাকে সলভ করে ফেলতে পারছি। ঠিক আছে? আমরা কিন্তু খুব ইজিলি এই জিনিসটাকে সলভ করতে পারছি। বাট এবার ৩ নাম্বারটা দেখো কি বলছে যে কিউ এর দিক বরাবর 2q এর ধনাত্মক লম্বাংশ কত বলো তো? 3q। আচ্ছা, ধনাত্মক লম্বাংশ আমাকে বের করতে বলছে। অর্থাৎ এই যে ওয়েট। দেখো কিউ এর দিকে আমার 2q এর ধনাত্মক যে লম্বাংশ হবে সেটা হবে এই যে এটা। এই যে দেখো ব্ল্যাক কালারের যেটা আঁকছি সেটা। এবং দেখো তো এটার মান তুমি বের করতে পারবা? এটা আসলে কি হবে? এটা আসলে খুব ইজিলি ক্যালকুলেট করা যায়। এটাকে আসলে খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবা। জাস্ট একটা তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে। দেখো, তুমি এটাকে জাস্ট এইভাবে লিখতে পারবা যে 2q মানে তোমাকে এখানে আসলে কি বের করতে বলছে জানো? এখানে আসলে তোমাকে বের করতে বলছে উপাংশ, আর কিছু না। মানে তোমার কিউ এর দিকে 2q এর উপাংশ। সো কিউ এর দিকে 2q এর উপাংশ, এটা তুমি ইয়াতে পড়ছো, কোথায় পড়ছো বলো তো? ভেক্টরে পড়ছো। ঠিক আছে? তো ওই ভেক্টরের ওই কনসেপ্টটা এখানে তুমি অ্যাপ্লাই করতেই পারো। তো তুমি দেখবা যে এখানে পি এর দিকে যে তোমার মানে কিউ এর দিকে যে 2q এর উপাংশ, এই উপাংশের মান হবে তোমার 2q cos আলফা। ঠিক আছে? বা সরি 2q cos থিটা। ঠিক আছে? 2q cos থিটা, এটা কিউ। ওকে, 2q cos থিটা। এখন এখানে তুমি জাস্ট মান বসাও। 2q cos থিটা ইকুয়ালস টু তুমি জানো কত? এটা মানে এখানে কত বলছে? 3q বলছে না? তো 3q এখানে বসাও। বসায় তুমি থিটা মানটা বের করে চেক করো যে থিটার মানটা কত আসতেছে। এটা তুমি চেক করলে বুঝতে পারবা। ওকে, সো দেখো আমি যদি এখান থেকে তোমার থিটা ভ্যালুটা বের করি, থিটা ভ্যালুটা আমার কত আসে বলো তো বাবা? থিটা ভ্যালুটা তুমি দেখবা যে তোমার আসবে হচ্ছে সবকিছু যদি কেটে দাও তাহলে আসবে দেখো cos থিটা ইকুয়ালস টু কত আসবে? cos থিটা ইকুয়ালস টু আসবে তোমার হচ্ছে 3/2। আচ্ছা, cos থিটার ভ্যালু কি কখনো 3/2 হয়? cos থিটার 3/2 মানে কত? 1.5। আর cos থিটার সর্বোচ্চ মান কত? 1। তার মানে এটা ইম্পসিবল, এটা ফলস। বুঝতে পারছো? এটা ফলস। ওকে, এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো তুমি এখানে সুন্দর মতো করে ইউজ করতে পারবা। ওকে, এর পরেরটাতে চলে আসো। এর পরের ম্যাথটা ওকে দেখো, এই ম্যাথটা আমি তোমার ডিরেক্টলি তোমার ক্যালকুলেটর দিয়ে তোমাকে আমি সলভ করতে বলবো। এই ম্যাথটাকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলা যায়। বাট তোমরা বোকা, বুঝছো? তোমরা আসলে এই ধরনের ম্যাথগুলোকে ক্যালকুলেটর ইউজ করে সলভ করো না। দেখো এখানে বলে দিছে যে এ বি দুইটা তোমার কি বলো তো? দুইটা তোমার হচ্ছে মূল, যে মূলটা আসলে তোমার এই সমীকরণটাকে সিদ্ধ করে। ঠিক আছে? ধরে নাও না বাবা, তুমি ধরে নাও যে এ এর মান তুমি ধরে নাও 3 আর বি এর মান তুমি ধরে নাও 4। কোনো অসুবিধা আছে? নাই। আমি তোমাকে বলছি 1 2 না ধরতে। 0 1 2 এগুলো পরিহার করবা। 0 তো ধরাই যাবে না। 1 2 চেষ্টা করবা যেগুলোকে যতটুকু স্কিপ করা। 1 আর 0 কখনোই ধরবা না। 2 অনেকগুলো ম্যাথেই মিলে যায়, বাট কিছু ম্যাথে আসলে সমস্যা করে। সো এইজন্য 2 ধরবা না। 3 এবং 4, 3 থেকে উপর করে মানে 3 থেকে 9 পর্যন্ত যেকোনো একটা সংখ্যা তুমি ধরলেই ম্যাথ দেখবে যে মিলে গেছে। সো 3 ধরলাম এ এর মান, বি ধরলাম 4 এর মান। আচ্ছা, আমি একবার তোমার এই 3 বসাই, এই পুরা ইকুয়েশনটাকে সিদ্ধ করব। তাহলে দেখো তো কি হবে? a এর মান মানে এটা একটা মূল। তো মূলের মান আমি কোথায় বসাবো? এই চলকগুলোতে বসাবো। তাহলে দেখো 3 স্কয়ার প্লাস কি বলতো? সরি, 3 স্কয়ার মাইনাস আছে, তাই না? 3 স্কয়ার মাইনাস p ইনটু 4। দেখো x প্লাস 1, তার মানে 3 প্লাস 1 4 প্লাস c ইকুয়ালস টু 0। সো আমি এখান থেকে দেখো একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটা দেখতে হবে তোমার এরকম যে 4p মাইনাস সি ইকুয়ালস টু 9। এটা আমার একটা ইকুয়েশন। এবার যদি বি এর মান আমি ইকুয়েশনটাতে বসাই তাহলে দেখো আমি আরও একটা সমীকরণ পাবো। বি এর মানটা যদি আমি বসাই তাহলে হবে 16 মাইনাস কত বলতো? 5p ইকুয়ালস প্লাস সি ইকুয়ালস টু কত বলতো? 0। সো আমি এখান থেকে লিখতে পারবো 5p মাইনাস সি ইকুয়ালস টু কত বলতো? ইকুয়ালস টু হচ্ছে তোমার 16, রাইট? সো আমি দেখো এখান থেকে তোমার দুইটা ইকুয়েশন বের করে ফেলছি। ওকে, দুইটা ইকুয়েশন যেহেতু আমি বের করে ফেলছি, এখন এই দুইটা ইকুয়েশনগুলো সমাধান করে আমি পি এবং সি এর মান বের করতে পারবো। এখন সমাধান কোথায় করবো? হাত দিয়ে? মোটেও না। আমি সমাধান করবো তোমার ক্যালকুলেটরে। ওকে, এবার দেখো ক্যালকুলেটরে কিভাবে সমাধান করতে হয়। একেবারে চলে যাবো মোট সেটআপে। যাওয়ার পর দেখবো যে এখানে তোমার ইকুয়েশন নামে একটা লেখা আছে। এই ইকুয়েশন 5 টিপলে চলে আসবে। ইকুয়েশন দেখার পর তুমি দেখবে যে এই যে তোমার উপরে একটা ইকুয়েশন টাইপের সমীকরণ দেওয়া আছে, নিচে একটা সমীকরণ দেওয়া আছে। উপরেরটা ক্লিক করবা, ক্লিক করবা। দেখো এখানে দুইটা ভেরিয়েবলে সবকিছু চলে আসে। এখন জাস্ট ইনফরমেশনগুলো তোমাকে বসাইতে হবে। দেখো আমি দুটো সমীকরণকে বসাবো। তো এ বলতে বোঝাচ্ছে তোমার এই পি এর যে সহগ সেটা। পি এর সহগ কত? 4, বসাইলাম। তারপরে দেখো সি এর সহগ কত? -1, বসাও। ইকুয়ালস টু ধ্রুব সংখ্যাটা কত? 9। ওকে, এবার দেখো 2 নাম্বারের জন্য একটু ভালো মতো করে লক্ষ্য করো। এখানে তোমার 5 মানে পি এর সহগ এবার 5 বসাও। বসানোর পর দেখো বি এর সহগ মানে সি এর সহগ কত? সি এর সহগ হচ্ছে তোমার -1। এটা -1 বসাও এবং এই পাশে কত বসবে? 16 বসবে। বসাও। বসে ইকুয়াল চাপো। 7 আর 19 আসতেছে। ঠিক আছে? 7 আর 19 আসতেছে। ওকে, তার মানে দেখো পি এবং আচ্ছা, আমি কি এখানে কোথাও ভুল করছি? জাস্ট একটু চেক করে নিই। 3 3 9 4। আচ্ছা, আসুক, অসুবিধা নেই। আমার সম্ভবত ঠিকই আছে। এটা 7 আর একটা 9 আসতেছে। তার মানে দেখো পি এর ভ্যালু তোমার 7 আসবে। পি এর ভ্যালু 7
আর সি এর ভ্যালু কত আসতেছে 19 না কত দেখলাম, ভুলে তো গেলাম, তারও 19 দেখছি, ঠিক আছে। সি এর ভ্যালু আসবে তোমার কত বলো তো, সি এর ভ্যালু আসবে তোমার 19। ওকে, আসো, কোনো অসুবিধা নেই, এই সমাধান ঠিক থাকলে হয়ে গেছে। এবার দেখো, এবার তোমাকে বলছো যে এ প্লাস বি এবং বি প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান এবং বি প্লাস ওয়ান এরা গুণ অবস্থায় আছে, এদের মান কত হবে, ঠিক আছে। তো এ কত ধরছো বাবা, এ ধরছো তুমি 3 প্লাস ওয়ান ইন্টু কত বলো তো, ইন্টু হচ্ছে তোমার 4+1, তাহলে কত হয়, মান কত আসে 4 আর 5 কত হয় 4×5 = 20, তার মানে দেখো মান আসতেছে তোমার 20, মানে এদের মান আসবে তোমার 20। এবার আমাকে অপশন দেখে মিলাইতে হবে। দেখো তুমি সি এর মান পাইছো কত 19, তো 19-এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে কত আসে 20 আসে না, দেখো মান মিলে গেছে, এই যে গো অ্যান্সার। অনেক ইজি না, অনেক ইজি না, জিনিসগুলোকে তোমরা জাস্ট খামাখা অনেক বেশি কমপ্লেক্স করে ফেলছো। এই জন্য বলি যে আমার কাছে পড়ো, আমার কোর্স করো, দেখবা যে অনেক ইজিলি হয়ে গেছে ব্যাপারগুলো, বুঝতে পারছো। এই জিনিসগুলো খুব কঠিন কিছু না। আমি আমার একাডেমিকে যাদেরকে পড়াচ্ছি বর্তমানে সবারই দেখবা যে হচ্ছে কম বেশি ক্যালকুলেটরের উপরে খুব ভালো ধারণা আছে। এবং যারা আমার কাছে মেন্টরশিপ প্রোগ্রামটা করছে এর আগের বছর, যারা এইচএসসি 25 আসো, তারাও কিন্তু আমার কাছ থেকে এই ধরনের সুযোগগুলো পেয়েছে। এবং সত্যি কথা বলতে কি, যে তুমি আসলে কার কাছে পড়তেছো এটা কিন্তু দিন শেষে ম্যাটার করতেছে। কারণ তুমি যদি দেখো আমি তোমাকে যেভাবে সলভ করাই দিচ্ছি, তুমি যদি একটা কোশ্চেন ব্যাংকে এভাবে সলভ করো, ইঞ্জিনিয়ারিংয়ে আমি পড়াই তো, আমি ভার্সিটি এবার থেকে শুরু করবো ইনশাল্লাহ। সো আমি যদি ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা তোমাকে এইভাবে সলভ করিয়ে দেই এবং ইঞ্জিনিয়ারিংয়ের কিছু টাচ দেই, তাহলে তুমি কেন চান্স পাবা না বলো আমাকে। আমি এতগুলো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, তুমি পাবা না? এটা এটা কোনো একটা কথা হইলো? ডেফিনেটলি চান্স পাবা, জাস্ট ফলো করো, জাস্ট ফলো করো। তোমরা চাইলে আমার মেন্টরশিপটাতেও ভর্তি হতে পারো, কেউ ব্যক্তিগতভাবে আমার কাছে পড়তে পারো। তোমরা যদি অনেক বেশি উইক হয়ে যাও বা অনেক বেশি কিছু বুঝতে পারতেছো না, আমি ব্যক্তিগতভাবে পড়াই, অনলাইনেই পড়াই, এবং আমার কাছে বর্তমানে 2 জন স্টুডেন্ট পড়তেছে এই ব্যক্তিগতভাবে। এবং সত্যি কথা বলতে আমি তোমার মিটার মধ্যে পড়াই, এবং তোমরা আমার তো ক্লাস কোয়ালিটি দেখছোই, বা এখন তো তুমি দেখতেছো, তোমরা যদি নতুন হয়ে থাকো এখন দেখো, বা তোমরা ইউটিউবের মধ্যে গিয়ে দেখো যে আমি কি অ্যানিমেশন কি সিমুলেশন দিয়ে পড়াইতেছি। সো সেগুলো কেন নিচ্ছ না তোমরা, তোমরা কেন এগুলো লুফে নিচ্ছ না বলো? সো ব্যাচও পড়তে পারো, তোমরা যদি ব্যাচ করে পড়তে চাও পড়তে পারো, মনে করো 4-5 জন মিলে একটা ব্যাচ করে আমাকে বললো, আমি পড়াচ্ছি, কোনো অসুবিধা নেই। আবার তোমাদের মনে হইতেছে যে না ভাই আমি সিঙ্গেল পড়বো, পড়ো, কোনো অসুবিধা নেই। তুমি যে কোনো কোশ্চেন করবা ক্লাসে, আমি অ্যান্সার দিব। সো সিঙ্গেল পড়ার এটাই সুবিধা যে তুমি আমাকে যে কোনো কিছু, এবং এবং এটা এত বেশি ফ্লেক্সিবল তোমার জন্য, যে কোনো টাইমে পড়তে পারতেছো, তোমাকে গিয়ে পড়তে হচ্ছে না, তুমি বাসায় বসে পড়তে পারতেছো। সো লট অফ মানিও তোমার সেভ হইতেছে, অ্যান্ড তুমি দেখবে যে একটা ভালো কোয়ালিটি টিচার পাইতেছো। আমি সামনে হয়তো বা বিভিন্ন কোচিং সেন্টারে তোমার হচ্ছে চলে যাব, সো তখন কিন্তু আমাকে আর পাবা না। সো যারা বুক করতে চাচ্ছ আমাকে, একটু কাইন্ডলি অনেক তাড়াতাড়ি বুক করে ফেলো, এবং আমার ফোন নাম্বারটা হচ্ছে 017041811514, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই নাম্বার তুমি যদি গুগলে সার্চ করো আমাকে পেয়ে যাবা। অ্যান্ড আরও মজার ব্যাপার, তুমি ফেসবুকে গিয়ে জাস্ট সার্চ করবা রাগিব আবিদ, ঠিক আছে, এইটা লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবা, রাগিব আবিদ। ওকে, আমি কুয়েটে পড়াশোনা করছি, আগেই বললাম। সো পেয়ে যাবো। আমি লাস্ট একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি কুয়েটের অ্যাডমিশন টেস্ট নিয়ে, এটা অনেক বেশি ভাইরাল হয়েছিল। সো দেখে আসতে পারো। অ্যান্ড এটা নেক্সট ইয়ারও তোমরা যখন এক্সাম দিতে আসবে তোমাদের জন্যও করবো, যারা এইচএসসি আসো আর যারা এইচএসসি পরীক্ষা দিছো এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছে, তোমাদেরকে আমি বলি যে তোমরা কিন্তু সামনে জিএসটি যাদের প্রিপারেশন নেওয়ার আছে এবং ম্যাথ একদমই করো নাই, একদমই ম্যাথ পারো না, তাদেরকে আমি বলি যে তুমি আমার সাথে বা আমার কোর্সটাকে এনরোল করো। আমি সামনে তোমাকে একটা কোর্সের ডিটেলস দিব, একদমই কি বলবো স্বল্প মূল্যের। একটু পরে আমি তোমাকে দেখাচ্ছি। মোর মনে হয় আমি 100 টাকা রাখছিলাম কোর্স ফি তোমার হচ্ছে এই জিএসটির জন্য। সো 100 টাকা কোর্স ফি দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো, পুরো 4 মাসের জন্য তুমি আসলে আমার কাছে পড়তে পারতেছো, এবং তোমার পুরা কোশ্চেন ব্যাংকটাকে আমি সলভ করে দিব। যেহেতু আমাদের ভার্সিটির মধ্যে তোমার হ্যান্ড ক্যালকুলেশন সব কিছু, সো ওই হ্যান্ড ক্যালকুলেশনগুলো আমি দেখাবো যে আসলে তুমি কীভাবে হ্যান্ড ক্যালকুলেশনগুলো করবা। ওকে, সো অবশ্যই এনরোল করিও। এবার চলো আমরা 5 নাম্বার যে কোশ্চেনটা সেটা একটু সলভ করার চেষ্টা করি, ঠিক আছে। দেখো এই কোশ্চেন কিন্তু অনেক কঠিন কিছু না, ঠিক আছে, এই কোশ্চেন অনেক কঠিন কিছু না, বাট এই কোশ্চেনকে সমাধান করার জন্য তুমি এটা কোন কোন ওয়েতে সমাধান করতে পারবে এটা আসলে তোমাকে ম্যাটার করতেছে, ঠিক আছে। ওকে দেখো, এখানে বলছে কি তোমার 1015 প্লাস 1/1075 প্লাস 1/10,105 এবং 10,195 ইকুয়ালস টু যদি 2a হয়, তাহলে এটার মান কত? ওকে, আমরা একটা সহজ কাজ করতে পারি না, আমরা প্রথমে তোমার পুরাটা ক্যালকুলেটরে বসাই, এ এর মানটা বের করে নিয়ে আসি। এটা তো একদম বাচ্চাদের কাজ, তাই না? সো চল আমরা এটাকে পুরাটাকে একটু ক্যালকুলেটরে বসানোর চেষ্টা করি। দেখো ম্যানুয়ালি আমি ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাই ফেলবো, কোনো অসুবিধা হবে না। এবং তুমি বসাও, দেখবে যে তোমার ঠিক ঠিক মান চলে আসছে। 15 বসাও। দেখো ক্যালকুলেটর কিন্তু ডিগ্রি মোডে আছে অলরেডি, সো এখানে তোমাকে আসলে রেডিয়ান টেরিয়ান বা ডিগ্রি লেখার কোনো দরকারই নেই, এটা এভাবে লিখলেই হবে। 1/, কত বলো তো, 1/1075 প্লাস
1 ডিভাইডেড বাই কত বলো তো 10 105 প্লাস 10 195। ওকে, আমরা যদি এটাকে সমাধান করি ইকুয়াল প্রেস করে, তাহলে দেখো 4 মাইনাস 2√3 এরকম একটা ভ্যালু আসে। ওকে, খুব ভালো কথা। 4 মাইনাস 2√3 এটা সমান সমান আমি কি জানি 2a জানি। সো আমি এই পাশ থেকে যদি 2 কমন নিই, তাহলে এখানে থাকে 2 মাইনাস √3 ইকুয়ালস টু কত বলো তো a। বুঝতে পারছো? তাহলে এর মান আমি এটা পাইছি। এখন দেখো তোমাকে বলছে যে a মাইনাস 1/a এর মান কত হবে। এতটুকু ম্যাথ যদি না পারো আর যদি বলো যে এই ম্যাথগুলো কঠিন হয়েছে, তাহলে আসলে কিছু বলার নেই। বুঝতে পারছো? জাস্ট এটা তোমাকে ক্যালকুলেটরে করতে হবে, এটা হাতেও করা লাগবে না। বুঝা গেছে? আমি সাস্টের এক্সামের মধ্যে আমার মনে হয় যে আমি তোমার 2টা ম্যাথ ভুল করছিলাম, বাকি সবগুলা ম্যাথ করছিলাম। ঠিক আছে? 2টা ম্যাথ, একটা ম্যাথে কোশ্চেনই ভুল ছিল সম্ভবত, আমার যতদূর মনে পড়ে। আর একটা ম্যাথ আমি পারি নাই। বুঝছো? বাকি সবগুলো ম্যাথ আমি কারেক্ট করছিলাম। ওকে, 2 মাইনাস √3 মাইনাস 1/2 মাইনাস √3। আমার মনে আছে আমি যখন এক্সাম দিয়ে তোমার বের হই, আমি সবার আগে আমার বাবাকে ফোন দিয়ে বলছিলাম যে আমার আব্বু সিটটা হয়ে গেছে। তখন আমি অলরেডি কুয়েটের স্টুডেন্ট। বুঝতে পারছো? আমি তখন অলরেডি কুয়েটের স্টুডেন্ট, এবং আমি তোমার আরও অনেক জায়গায় চান্স পেয়ে বসে আছি। এবং আমি যখন এই পরীক্ষাটা দিই, আমার তখন মনে হয়ে গেছে যে না, এটা আমার হবেই। এবং আমি বাসে ফোন দিয়ে বলছি যে এটা আমার হয়েছে। বুঝছো? আমি ডিরেক্টলি বাসে ফোন দিয়ে বলছি যে এটা আমার হবেই। সো এই কনফিডেন্স যদি পরীক্ষার হল থেকে তোমার বের হয়ে না আসে, তাহলে কিন্তু আসলে খুবই বিপদ আছে। আচ্ছা, সো এটাকে তুমি যদি ইকুয়াল প্রেস করো, তাহলে দেখো মাইনাস 2√3, দেখো এই যে গ নাম্বার অ্যান্সার। বুঝতে পারছো? একদমই ইজি না, একদমই ইজি না। এই ম্যাথগুলো সলভ করতে তোমার এত সময় লাগার তো কথা না। এবার দেখো এক্স ইকুয়ালস টু 2, অনেকেই বলতেছে সাস তার বিগত মানে আগের কোশ্চেনে ফিরে গেছে। বাট আমার কাছে তো এটা অনেক ইজি লাগতেছে। এই ম্যাথ তো তুমি মনে করো করে আসো, কনসেপ্ট তো তুমি জানো, তুমি ক্যালকুলেটরও তোমার কাছে আসে, তুমি কি কি পারতেছো না আমাকে সেটা বলো। যে ভাইয়া আমি এইটা পারতেছি না, আমাকে বলো সেটা যে আমি এটা পারতেছি না। সো এইটা বললে তো হবে। আচ্ছা দেখো, এক্স ইকুয়ালস টু 2 হলে এর সর্বোচ্চ মান হবে 20। আর এফ মাইনাস 1 যদি বসে, ফাংশন এখানে একটা দেয়া আছে, ফাংশনের মান যদি -1 হয়, তাহলে এই মানটা আসবে কত 11। এবং তোমাকে বলছে যে এবিসির মান যথাক্রমে চেক করতে। এটা করা কি কোনো কঠিন কিছু? চলো এটাকে আমরা সমাধান করার একটু চেষ্টা করি। দেখো, আমি যদি এক্স এর ভ্যালু 2 বসে ফাংশনটার মধ্যে, তাহলে দেখো তো ফাংশনের মানটা কত আসে। এখানে আসবে তোমার 4a প্লাস 2b প্লাস c। ঠিক আছে? এটা এটা হচ্ছে তোমার সর্বোচ্চ মান। এই সর্বোচ্চ মানের মানটা কত বলছে? 20। এর সর্বোচ্চ মানটা কত বলছে? 20। ওকে? আচ্ছা গেল। এটা হচ্ছে আমার সর্বোচ্চ মান, যেটার মান হচ্ছে তোমার 20। এবার দেখো তোমাকে বলছে যে f এর মান যদি -1 হয়, তাহলে আমার কত মান আসবে? -1 যদি বসাও, তাহলে এখানে হবে তোমার a মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু কত বলো তো? এফ এর মান -1 বসালে 11 আসবে। ঠিক আছে? এখন তোমাকে বলছে জাস্ট যে চেক করো যে এই দুটো শর্ত ফুলফিল করতেছে কিনা। এবার দেখো, অপশন চেক করা খুবই ইজি। আমি অ্যান্সারটা দিয়ে চেক করতেছি, আমি বাকিগুলো ট্রাই করতেছি না, বিকজ অফ আমাদের হাতে সময় কম। সো এখানে দেখো, তুমি যদি এইখানে 1 -1, 4, 16 এই 3টা মান বসাও, মানে এই 3টা মান যদি এই 3টা জায়গায় বসাও, এবিসি মানে এগুলো তো তোমার এবিসির মান না? এই এবিসি মানগুলো যদি এই 2টা সমীকরণে বসাও, 2টা সমীকরণই সিদ্ধ করতে হবে। একটা হইলে হবে না, অন্য একটা হইছে একটা হয় না, এরকম হলে হবে না। 2টাই যদি সিদ্ধ করে, তাহলে সেটা হচ্ছে অ্যান্সার। তুমি যদি এখানে বসাও, এটাও তোমার সিদ্ধ করবে দেখবা। আর তুমি যদি এখানে বসাও, এটাও তোমার সিদ্ধ করবে দেখবা। এখন এগুলো কি হাতে করবা? মোটেই না। তুমি ক্যালকুলেটরে চলে যাবা। ডিরেক্ট ক্যালকুলেটরে এগুলোকে তুমি হচ্ছে বসায় বসায় ম্যানুয়াল ইনপুট দিবা। দেখো, তোমার হাতে করলে যেটা সময় মানে বেশি সময় লাগতো, সেই জিনিসটাকে তুমি ম্যানুয়ালি করে ফেলতে পারবা। ওকে, 4a প্লাস কত আছে? 2b প্লাস কত আছে? c, তাই না? c বসাও। এবার দেখো ক্যালকুলেশন চাপো। a এর ভ্যালু কত? -1 বসাও। b এর ভ্যালু কত? 4 বসাও। c এর ভ্যালু কত? 16 বসাও। দেখো কত আসে? 20 আসে। মিলছে? মিলছে? মিলছে। এবার দেখো, a মাইনাস b প্লাস c, দেখো মান বসাও। সেম মান বসেছো না আগের গুলাই, জাস্ট ইকুয়াল প্রেস করলে হয়েছে। দেখো কত আসে? 11। মিলছে? মিলছে। তার মানে এটি হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? অন্যগুলো চেক করে দেখবা যে অন্যগুলো আর মিলতেছে না। এগুলো একটাও মিলবে না, হয়তো বা একটা সমীকরণে মিলতেছে, একটাতে মিলতেছে না। তোমাকে যথাক্রমে 2টাই মিলাইতে হবে। এই ধরনের কোশ্চেন আসছে। এবার দেখো এর পরেরটা। আচ্ছা, এই কোশ্চেনটা অনেক সুন্দর একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা তুমি আসলে সলভ করার জন্য তোমার ইন্টিগ্রেশন পারা লাগবে। এখন যদি অনেকে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা স্কিপ করে থাকো, তাহলে তোমরা পারবা না। এটা খুবই মানে জেনারেল একটা কথা, তাই না? বাট যারা তোমার ইন্টিগ্রেশন করে আসো, তারা কিন্তু এই জিনিসটাকে খুব ইজিলি করে ফেলা উচিত। এবং এই ম্যাথটা না, তুমি শুধু ইন্টিগ্রেশনের দেখবে যে ডিরেক্ট ম্যাথ, মানে এটা আসলে তোমার বইয়ের ডিরেক্ট ম্যাথ। বুঝছো? এটার মান মুখস্থ আমার হয়ে গেছিল করতে করতে, এরকম যে 2√3। বুঝতে পারছো? কিছু কিছু ম্যাথ এত বেশি আসছে, যেগুলো তুমি দেখতে দেখতে তোমার মুখস্থ হয়ে যাবে। সো এখানে দেখো, এই জিনিসটা তুমি যদি দেখো যে সাইন এবং কসের যে গ্রাফটা, এই গ্রাফটা তুমি যদি বুঝতে পারো, তাহলে এই ধরনের ম্যাথগুলো সলভ করা একদমই বাচ্চাদের কাজ। ঠিক আছে? আচ্ছা, আমি তোমার এখানে প্রথমে সাইনের গ্রাফটা আঁকি। সাইনের গ্রাফটা দেখতে হবে তোমার এরকম। ওয়েট, সাইনের গ্রাফটা দেখতে হবে তোমার এরকম।
অর্থাৎ সাইনের গ্রাফটা তোমার শুরু হবে কোথা থেকে, 0 থেকে, বুঝছো? আর কজের তুমি যদি গ্রাফটা দেখো, কজের গ্রাফটা দেখলে তুমি বুঝতে পারবা কজের গ্রাফ শুরু হয় তোমার 90 ডিগ্রি থেকে, বুঝতে পারছো? সো কজের গ্রাফটা তুমি দেখবা যে কজের গ্রাফটা তোমার এরকম কাইন্ড অফ আসতেছে, এই যে কজের গ্রাফ তোমার শুরু হয় 90 ডিগ্রি থেকে, আর সাইনের গ্রাফ শুরু হয় তোমার কত বলো তো? সাইনের গ্রাফ শুরু হয় তোমার হচ্ছে 0 থেকে, ঠিক আছে? এইবার দেখো মজার ব্যাপার, এটা হচ্ছে তোমার কজের গ্রাফ, মানে এই গ্রাফটা হচ্ছে তোমার কজের গ্রাফ, কস থিটার গ্রাফ, সরি কস এক্স দেওয়া আছে যেহেতু, এটা তাহলে কস এক্স আমি লিখি, ওয়েট, এটা হচ্ছে তোমার ওয়াই ইকোয়ালস টু লিখতেছি আমি, জি জি এক্স দেওয়া আছে তো কোনো অসুবিধা নেই, কস এক্স এর গ্রাফ, এটা হচ্ছে আমার ওয়াই ইকোয়ালস টু সাইন এক্স এর গ্রাফ। এখন দেখো তোমাকে বলছে, তোমাকে একটা ব্যবধি দিয়ে দিছে, ব্যবধি কত, 0 থেকে পাই পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে পাই পর্যন্ত, তার মানে দেখো 0 থেকে বড় হবে, পাই থেকে ছোট হবে, ঠিক আছে? পাই এর সমান হবে বা সমান হবে না, সম্ভবত সমান হওয়ার তো কথা না, ব্যবধি, আমি ব্যবধি আসলে মাথায় আসতেছে না এই টাইমে। ফার্স্ট ব্র্যাকেট থাকলে তোমার হচ্ছে, ওকে, কোনো ব্যাপার না, পায়ের থেকে ছোট হবে বা পায়ের মধ্যে আর কি, 0 থেকে পায়ের মধ্যে, তো 0 থেকে পায়ের মধ্যে বলতে আসলে কি বোঝায়, 0 থেকে পায়ের মধ্যে আসলে বলতে আমার কি বোঝায়, ঠিক আছে? সো 0 থেকে পায়ের মধ্যে বলতে বোঝাচ্ছে যে আমার ব্যবধিটা হচ্ছে 0 থেকে শুরু করে পাইয়ের মধ্যে, মানে এর মধ্যে আমার আসলে মানটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সো এইখানে দেখো সবার আগে যে জিনিসটা করবা সেটা হচ্ছে ইন্টারসেক্ট কোথায় করতেছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবা, এই যে ইন্টারসেক্ট না, এই ইন্টারসেক্টটা খুঁজে বের করার চেষ্টা করবা, আর দেখো 0 থেকে পাই মানে এই অংশটুকুর মধ্যে তোমাকে বের করতে বলছো, বুঝছো? এই যে অংশটুকু দেখতেছো না, এই অংশটুকুর মান যেটা আছে এই মানটা তোমাকে খুঁজে বের করতে বলছে, এই যে এই মানটুকু, দেখো এইটা হচ্ছে তোমার 0 থেকে পাই পর্যন্ত, এই মানটুকু তোমাকে আসলে বের করতে বলছে, ওকে? মানে পাই এক্সটেন্ড করা যাবে না, পাইয়ের থেকে ছোট বা পাই পর্যন্ত, বুঝতে পারছো? এবার চল তাহলে যদি আমরা এখানে একটু দেখি যে আমার প্রথমে আমরা ইন্টারসেক্ট যে বিন্দুটা করতেছে সেটা একটু দেখার চেষ্টা করি, আমরা ডিরেক্টলি বের করতে পারবো না, সো আমাকে ইন্টারসেক্টটা আগে খুঁজে বের করতে হবে। ইন্টারসেক্টটা যদি আমি খুঁজে বের করতে পারি বা ছেদক যে মানটা, সেই মানটা খুঁজে বের করতে পারলে আমরা আসলে খুব ইজিলি এটাকে সলভ করতে পারবো, তাই না? এইটাকে আমরা অনেক ইজিলি সলভ করতে পারবো। তাহলে দেখো সবার আগে যদি ইন্টারসেক্টটা তুমি সমাধান করো, তাহলে দেখো আমরা আমরা এখান থেকে এই জিনিসটা লিখতে পারি যে আমার সাইন এক্স ইকুয়ালস টু কস এক্স হবে, তাই না? সাইন এক্স ইকুয়ালস টু তোমার কস এক্স হবে, এই ক্ষেত্রে তুমি দেখতে পারবে যে সাইন এক্স ইকুয়ালস টু তোমার কি হবে, কজ এক্স হবে, কজ এক্স হবে। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস সুন্দর লিখতে পারবা, দেখো কজ এক্সকে যদি এই পাশে ভাগ করে দাও তাহলে কি আসে, ট্যান এক্স, ট্যান এক্স ইকুয়ালস টু এই পাশে কত পড়ে থাকে, 1 পড়ে থাকে। তাহলে দেখো তো এখানে এক্স এর ভ্যালু কত আসে, এক্স এর ভ্যালু তোমার পাই বাই 4 আসে না, পাই বাই 4 আসে। ওকে, খুব ভালো কথা, তাহলে দেখো তুমি ইন্টারসেক্ট যে বিন্দুটা সেটা পেয়ে গেলা, 0, পাই বাই 4, সরি, ইন্টারসেক্ট বিন্দুটা তো পাইছো, আমি ইন্টারসেক্ট বিন্দুটার বরাবর এই যে এক্স অক্ষের বিন্দুটা নিচ্ছি, তাহলে দেখো এটা হচ্ছে তোমার 0, পাই বাই 4। ওকে, তার মানে দেখো তুমি এখান থেকে দুইটা কাজ করবা, একটা হচ্ছে 0 থেকে পাই বাই 4 পর্যন্ত তুমি একটা ক্ষেত্রফল বের করবা, তারপরে পাই বাই 4 থেকে তুমি পাই পর্যন্ত একটা ক্ষেত্রফল বের করবা, এই দুটো ক্ষেত্রফলকে যোগ করলেই আমি পুরো ক্ষেত্রফল পেয়ে যাবো, বুঝতে পারছো? মানে এই তোমার 0 থেকে পাই পর্যন্ত ব্যবধির পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাবো। আমি প্রথমে 0 থেকে মানে মূল বিন্দু 0 0 থেকে আমি তোমার হচ্ছে 0, পাই বাই 4 পর্যন্ত তোমার আসলে ক্ষেত্রফলটা বের করবো, দেন এই পাই বাই 4 থেকে তোমার হচ্ছে আমি বাকি অংশটার ক্ষেত্রফলটা বের করবো, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমার ইনিশিয়াল গোল, এবং আমি এই গোলটাকে তোমার সাম আপ করবো, ওকে? সো এইবার দেখো আমি যদি এখন তোমাকে একটু বুঝায় বলি যে এটা আসলে কিভাবে করবা, দেখো এই ক্ষেত্রে মানে এরিয়াকে আমি এ দিয়ে প্রকাশ করতেছি, তো এরিয়া কি হবে, আমি প্রথমে 0 থেকে পাই বাই 4 পর্যন্ত বের করবো, তো 0 থেকে পাই বাই 4 মানে কি, 0 থেকে পাই বাই 4 আমি লিমিট বসে দিলাম, আপার লিমিট লোয়ার লিমিট, তো কজ এক্স মাইনাস সাইন এক্স। যারা এটা বুঝতেছো না তারা আসলে মন খারাপ করার কিছু নাই, যেহেতু অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করতেছে, তো আমি ধরে নিচ্ছি যে তোমরা এই কনসেপ্টগুলো জানো, সো আমি কনসেপ্টগুলোকে আসলে রিওয়াইন্ড করতেছি না, যে এই জন্য আসলে মন খারাপ করার কিছু নাই। তোমরা যদি একদমই কিছু না পেরে থাকো, এরকম যদি কেউ ভার্সিটি ক্যান্ডিডেট থাকো যারা এখন পর্যন্ত পড়ো নাই, তারা ডেফিনেটলি তুমি এক কাজ করবা যে তুমি আমাদের কোর্সটাকে এনরোল করবা, এই ধরনের তোমার সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, বা তোমার অন্তত তোমার অ্যাডমিশন টেস্টে যতটুকু দরকার, এখন আমি যদি তোমাকে এইচএসসি জিনিস পড়াই, তোমার এটা ভালো লাগবে না, আর তোমার মনে হবে যে আমি পিছায় পড়ছি, সো আমি তোমাকে এমনভাবে পড়াই দিব যেগুলো তোমার আসবে, এবং যেগুলো খুবই কমন, যেগুলো আসলে তুমি পারবা, সেই সবগুলো তোমাকে আমি ওখানে দেখাই দিব, বুঝছো? আমি তো তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক মনে হয় 6 থেকে 7 বার সলভ করছিলাম, আমি যখন তোমার ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ছিলাম তখন, আমি নিজে থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকও সলভ করছি, প্লাস ভার্সিটি কোশ্চেন ব্যাংকও আমি সলভ করছি, বুঝছো? সো এটা করা ইম্পসিবল কিছু না, এখনো তুমি কিন্তু অনেক ভালো র্যাঙ্কে চান্স পেতে পারো, সো এই সময়টাকে নষ্ট করিও না, অ্যান্ড ডেফিনেটলি এমন কিছু করো যেটা আসলে তোমার প্রোডাক্টিভ হয়, বুঝছো? এই প্রোডাক্টিভ জিনিস যদি না করো তাহলে কিন্তু আলটিমেটলি পাবা না, পরে তুমি দেখবে যে তোমার রেজাল্ট খারাপ হচ্ছে, তোমার চান্স হচ্ছে না। সো এই জিনিসটা, যদি পাবলিকের একটা সিট তোমার দরকারই হয়, দেন ডেফিনেটলি কোর্সটাকে পারচেস করো।
আমি বলতেছি না যে আমার কোর্স এই জন্য, তুমি আমার কোর্স কোয়ালিটি দেখলেই বুঝতে পারবা, বুঝছো? অ্যান্ড আমি কোচিং সেন্টারে যুক্ত হয়ে গেলে তখন কিন্তু আর মনে করো আমার কোর্সও আমি খুব একটা রেগুলার হইতে পারবো না, বা আমার কাছে কেউ পড়তে পারবে না, ঠিক আছে? সো এই জন্য আমি আসলে বলতেছি যে এখন যেহেতু সময় আছে, আমি এখনও যুক্ত হই নাই, সো তোমরা খুব ইজিলি আসলে আমার আমার কাছে পড়তে পারো। এটা মানে তোমাদের উপরে আর কি। অলরেডি পড়তেছে এমন না যে পড়তেছে না, অ্যান্ড তোমরা জানো যে আমার ক্লাস কোয়ালিটি কেমন। সো এই তো। ওকে, এখানে দেখো এটাকে তুমি ক্যালকুলেটর সমাধান করবে, এটাকে তোমার হাত দিয়েও সমাধান করা লাগবে না, আমি তোমাকে ক্যালকুলেটর সমাধান করে দিই। ক্যালকুলেটর যেহেতু তোমার কাছে আছে, তাহলে তোমার ভয় কিসের? দেখো এই জিনিসটুকু জাস্ট ইমপ্লিমেন্ট পর্যন্তই করা লাগে, এরপরে যে বাকি অংশটুকু তুমি ক্যালকুলেটরই করে ফেলতে পারবা। এই দেখো এখানে জাস্ট তুমি মানগুলো বসাও, কস কস এক্স, তাই না? কস এক্স মাইনাস সাইন এক্স, এই তো। ওকে, সবগুলো ব্রেকেট একটু চেক করে নিবা, নেওয়ার পর আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবা। দেখো আপার লিমিট কত আসছে, π/4, তাই না? তো এখানে π/4 যেটা বসাবা, সেটা আসলে বসাবা হচ্ছে কিসে? ডিগ্রিতে। কারণ এই দেখো তোমার ক্যালকুলেটরসে ডিগ্রিতে, তুমি এটাকে প্রথমে, তুমি যদি ডিগ্রিতে না বসাও, তুমি যদি π/4 বসাও, তাহলে অবশ্যই তোমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো π/4 মানে কত? π/4 মানে হচ্ছে তোমার 45 ডিগ্রি না? আর এটা কত? 0। তার মানে 0 থেকে 45 ডিগ্রির মধ্যে তুমি একটা মান বের করবা, যেটা আসবে তোমার কাইন্ড অফ 23.73 আসুক, কোনো অসুবিধা নেই। সরি, আসুক 23.73 প্লাস বাকিটা করো। ওকে, বাকিটা তুমি খুব ইজিলি করতে পারবা, জাস্ট এটা একটু উল্টা হয়ে যাবে। এটা হবে এবার তোমার 45 থেকে 180, 180, এবং জাস্ট আমার এখানে মানগুলো একটু উল্টাপাল্টা হবে। এটা হবে তোমার সাইন এক্স, এরপরটা হবে তোমার কস এক্স, রাইট? ওকে, সলভ করো। 138.32 আসতেছে, 138.32। আচ্ছা, দেখছো এই জিনিসটা কেন এরকম আসতেছে? কারণ তুমি এখানে আসলে ডিগ্রি মান বসে ফেলছো, ঠিক আছে? ডিগ্রি মান বসানোর কারণে এই ধরনের মান আসতেছে। তুমি যখন দেখবা যে তোমার এই ধরনের মান আসতেছে, তখন তুমি এক কাজ করবা যে এই মানগুলোকে অলওয়েজ তুমি রেডিয়ানে বসাবা, ঠিক আছে? এই যে আমি 180 বসেছি, 45 বসেছি, আর আসলে ডিগ্রি ধরে নেই। এই আপার লিমিট বা লোয়ার লিমিট এটাকে আসলে একটা ভ্যালু ধরে নিছে, যে 100 মানে একটা রিয়েল সংখ্যা ধরে নিছে, বুঝছো? এটাকে আসলে ডিগ্রি ধরে নেই। হয় তোমাকে এখানে ডিগ্রি চিহ্নটা দিতে হবে, না হলে তোমাকে ক্যালকুলেটর ডেফিনেটলি রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। ডিগ্রি চিহ্ন যদি এমনি দিয়ে দাও, তাহলে আই গেস তোমার আসবে রেডিয়ানে করাই সবচেয়ে বেটার। না, এটা কি স্টিল ক্যালকুলেটর তোমার রিড করতেছে কিভাবে? একটা সংখ্যা হিসেবে। সো সংখ্যা হিসেবে রিড করলে তো তোমার আসলে অ্যাকচুয়াল ভ্যালু আসবে না, ওটা আসে তোমার ডিগ্রি হিসেবে। সো তুমি এক কাজ করবা, তুমি আসলে শিফট প্রেস করে মুড সেটআপে চলে যাবা। যাওয়ার পর দেখো যে এখানে তোমার 4 নাম্বারের রেডিয়ান অপশন আছে, 4 প্রেস করবা। দেখো তোমার এবার ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে চলে গেছে। এইবার তুমি দেখো, তুমি এবার যদি এই ভ্যালুটা ইনপুট করো, তুমি দেখবা যে এবার তোমার ঠিকঠাক মতো কাজ করতেছে। আচ্ছা, π/4, আচ্ছা এটাকে তোমার পাই, তো পাই দিয়ে কাজ করি আগে। পাই নিচে হবে তোমার কত বলো তো? π/4। এবার দেখো, এবার তোমার সুন্দর একটা ভ্যালু দিবে 2.41, ঠিক আছে? দেখো এইভাবে করতে হবে, মানে অলওয়েজ যখন এই ধরনের ম্যাথগুলো করবা, তখন অবশ্যই অবশ্যই রেডিয়ানে নিয়ে করবা। ক্ষেত্রফল বের করার ম্যাথগুলোতে আমরা রেডিয়ান নিয়েই করি, বা এই ধরনের যে ইন্টিগ্রেশনগুলো যেগুলো আমরা সলভ করতেছি, ওটা আমরা রেডিয়ান নিয়ে করি। এই অংশটার মান হচ্ছে 2.41, ঠিক আছে? এখন এই সামনের অংশটার মান বের করলেই হয়ে গেছে। ওকে, সামনের অংশটার মান কত হবে চলো একটু দেখার চেষ্টা করি। আমরা এটাকে আরেকবার লিখি। এখানে আছে তোমার cos x মাইনাস sin x, আপার লিমিট হচ্ছে তোমার 0, π/4 কত আসে? 0.41, ঠিক আছে? এটা মানে আসতেছে তোমার কত বলো তো? 0.41, আম সরি, 0.41। এই দুটোকে যোগ করলে তুমি আলটিমেটলি কত পাবা? দেখো 2√2 এর ভ্যালু কত, এটাকে বের করার চেষ্টা করো। 2√2 এর ভ্যালু তোমার এটা মান দিছে, ঠিক আছে? ক্যালকুলেটর দিছে। এবার দেখো 2√2 এটার ভ্যালু কত আসে? 2√2 এর ভ্যালু আসে তোমার 2.82, ঠিক আছে? তোমার এখানে 2.41 আছে এবং 0.41 আছে, তাহলে দেখো 2.41 প্লাস 0.41 দুটো যোগ করো, কত আসে? 2.82। তার মানে কোনটা অ্যান্সার হবে? গ অ্যান্সার হবে। বুঝতে পারছো? জাস্ট এই যে এই অংশটুকু ইমপ্লিমেন্টেশন করাটাই আসলে ডিফিকাল্ট। এটা পুরো একটা কনসেপ্ট আছে। এখন আমি তো তোমাকে আর কনসেপ্টটা দেখাতে পারতেছি না এই মুহূর্তে। আই এম সরি ফর দ্যাট, এক্সট্রিমলি সরি। আমি যদি দেখাতে পারতাম আমার খুব ভালো লাগতো, বাট ক্লাসটা অনেক এক্সটেন্ড হয়ে যাচ্ছে। এটা একটা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, সো এটাকে আসলে এক্সটেন্ড করতে চাইতেছি না। আমি ধরে নিছি যে তুমি এটা জানো, বুঝছো?
সো এবার চলো, ও আচ্ছা, যে কথাটা বললাম যে দেখো তোমাদের তো এগ্রি পরীক্ষা শেষ, সো এগ্রি নিয়ে আর আমার কোনো সমস্যা নাই। আর এগ্রি গুচ্ছ থেকে আমরা হচ্ছে তোমার দেখো বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পর্যন্ত এক্সাম পর্যন্ত আসলে আমরা তোমার এই ম্যাথ কোর্সটা করছিলাম। সো যারা তোমরা হচ্ছে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি হতে পারো নাই, তাদের জন্য কোনো অসুবিধা নাই। তোমরা এখন কিন্তু এই জিএসটি ম্যাথ প্রোগ্রামটাতে ভর্তি হতে পারো। স্টিল তোমার হচ্ছে ১০০ টাকা লাগবে, বেশি না, জাস্ট ১০০ টাকা। সো ১০০ টাকা আমরা বিভিন্ন জায়গায় খরচ করে ফেলি, তাই না? আমরা ধরো আমাদের সারাদিন খাওয়ার খরচের পিছনে ১০০ টাকার উপরে চলে যায়। সো আমরা সেই টাকাটাকে যদি একটু সেভ করে যদি আমরা তোমার এখানে দিয়ে দেই, ঠিক আছে? আমরা একটা সীমিত অফার দিচ্ছি, তাহলে তুমি ১০০ টাকার মধ্য দিয়েই কিন্তু খুব ইজিলি আমাদের কি করতে পারবা, এই কোর্সটা ক মানে পারচেজ করতে পারবা। তোমার ভাল লাগতেছে না, কোনো অসুবিধা নেই। তুমি চেক করে দেখো কোর্সটা কেমন হচ্ছে। চেক করার পর ১০০ টাকা কিন্তু হিউজ কোনো অ্যামাউন্ট না, যে অ্যামাউন্টটাতে তোমার আসলে অনেক বেশি অসুবিধা হয়ে যাবে। বাট ১০০ টাকা দিয়ে তুমি যদি একটা কোর্স পেয়ে যাও, এটা কিন্তু তোমার অনেক বড় একটা তোমাকে এফোর্ট দিবে যে না ঠিক আছে, একটা কোর্স পাইছি আমি। ১০০ টাকার মধ্যে এখন কোনো কোর্স নাই। আমরা এটাকে ইনিশিয়ালি এভাবে লঞ্চ করার কারণই হইতেছে যাতে আমরা সর্বস্তরের মানুষদেরকে রিচ করতে পারি, ঠিক আছে? আমরা এটাকে ১,০০০ দিয়ে করাইতে পারি। আমি একটা স্টুডেন্টকে পড়াই ৮,০০০ থেকে ১০,০০০ টাকা দিয়ে, বুঝছো? সো আমার বেনিফিট কি? আমার বেনিফিট হইতেছে যে আমি চাইতেছি যে তোমরা যাতে উপকৃত হও, ঠিক আছে? ২৫ ব্যাচের যারা আসো, তুমি যখন ইউনিভার্সিটিতে চান্স পাবা, ঠিক আছে? মনে করো যারা তোমার হচ্ছে এই ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে বা ভার্সিটিতে চান্স পেয়েছে, তোমরা যখন টিউশন করাবা, তোমাদের টিউশন শুরুই হবে ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ১০,০০০ এরকম দিয়ে, তাই না? সো এই টিউশন তোমরা করতেছো আর আমি তোমার কোর্সটাকে রাখছি ১০০ টাকা দিয়ে। আমি তো আরও ইনকাম করার চেষ্টা ইনকাম করতে পারি, তাই না? আমি বিভিন্ন কোচিং সেন্টারে যেতে পারি, আরও করতে পারি। বাট আমি চাইতেছি যে এই সময়টা তোমাদের মধ্যে একটু দেওয়ার জন্য। এতে করে কি হবে, তোমাদের ম্যাথটা তোমরা অনেক ভালো করতে পারবা এবং তোমরা একটা সিটও নিশ্চিত করতে পারবা। এই কোর্সে কি শুধু আমি আছি? না, এই কোর্সের মধ্যে তোমাদের মেন্টরও থাকতেছে এবং মেন্টর হিসেবে আমাদের কুয়েটের ভাইয়ারা থাকবে, তোমার হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে এক আপু থাকবেন, উনি আমাদের সেশনে অষ্টম হয়েছিলেন। সো কত তোমাদের কাছে সুযোগ সুবিধা। সো কেন নিচ্ছ না? ডেফিনিটলি নাও। এই জিএসটি ম্যাথের মধ্যে তোমাদের যা করা লাগবে আমি তোমাদের সবকিছু বলে দেব এবং ক্লাসগুলো আমরা জুমের মধ্যে নিব অথবা মিটের মধ্যে নেব। অর্থাৎ তুমি রিয়েল টাইম আমার সাথে কনসাল্ট করতে পারবে। এরকম রেকর্ডেড কোনো কিছু নাই। এবং ১০০ টাকা কিন্তু খুব বড় কিছু না। আমরা ওয়েবসাইটের লিঙ্কটা তোমার হচ্ছে ইয়াতে দিয়ে দিব, তোমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং মজার ব্যাপার হচ্ছে তুমি ওয়েবসাইট দিয়েও পারচেজ করতে পারো অথবা ডিরেক্ট আমাকে যদি নক করো 017041815114, এখানে নক করলেও, এটা আমার হোয়াটসঅ্যাপ, এখানে নক করলেও আমি তোমাকে অ্যাডমিশন নিয়ে নিব, বুঝতে পারছো? হোয়াটসঅ্যাপে তুমি যদি আমাকে নক করো, দেন আমি তোমাকে হচ্ছে এই জিনিসটা সম্পর্কে বিস্তারিত বলতে পারবো এবং ফিল ফ্রি টু নক মি, কোনো অসুবিধা নেই। আমি বড় ভাই এই দেখে তোমাকে ভয় পেয়ে নক করতে হবে এরকম কোনো কিছু না। জাস্ট একটা সুন্দর টেক্সট দিবা যে আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার এই ভিডিও থেকে আসি, অথবা ভাই আমি আপনার এই জিএসটি ম্যাথ প্রোগ্রামটাতে ভর্তি হতে চাই, এতটুকু বললে আমি বুঝে ফেলবো। জাস্ট আসসালামু আলাইকুম লিখে চুপ করে থেকো না, কারণ ওটা বুঝতে আমার কষ্ট হয়, আমাকে তো অনেকেই মেসেজ করে। সো এই জিনিসটা একটু পরিহার করার চেষ্টা করবা। অ্যান্ড ডেফিনেটলি ১০০ টাকা খুব বড় কিছু না। সো অবশ্যই তুমি যদি ১০০ টাকা দিয়ে একটা কোয়ালিটিফুল কোর্স পাও, তোমার যদি পরবর্তীতে ভালো না লাগে কোনো অসুবিধা নেই। বাট তুমি যদি একটা কোয়ালিটিফুল কোর্স পাও, দেন ডেফিনেটলি কেন নিবা না? অবশ্যই পারচেজ করো। এরপরের কোশ্চেনে চলে আসি। দেখো এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে তোমার এখানে তোমার বলা হচ্ছে কি বলতো, এবিসি একটা ত্রিভুজ, যে ত্রিভুজের হচ্ছে তোমার cos b ইকুয়ালস টু sin c মাইনাস cos a হলে কোন সম্পর্কটি সঠিক, ঠিক আছে? সো এই ম্যাথটাকে আমরা সমাধান করব কিভাবে? দেখো এই ম্যাথটা তোমার কাছে দেখে ইনিশিয়ালি অনেক কঠিন, অনেক অনেক বড় কিছু মনে হতে পারে, বাট এটাকে সমাধান করা একদম বাচ্চাদের কাজ, ঠিক আছে? সো সবার আগে এখানে তোমাকে বলছে যে এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে? র্যান্ডমলি তুমি ধরে নাও, এটা হচ্ছে তোমার এবিসি। আমি জানি না যে কোনটা কোন বাহু, আমি জানি না কোনটা কোন বাহু, বাট আমি জানি যে হচ্ছে তোমার এই তিনটা বাহু, কোন একটা হবে এ, কোনো একটা হবে বি, কোনো একটা পয়েন্ট হবে তোমার সি, বা শীর্ষবিন্দুগুলো হবে এ বি সি, ঠিক আছে? সো এখন তুমি যদি এই এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই কোণগুলোকে তুমি যদি যোগ করো, এ কোণ, বি কোণ, সি কোণ, এই কোণগুলোকে তুমি যদি যোগ করো, তাহলে বলো তো যোগফল কত আসবে? পাই। পাই। একটা ত্রিভুজ থেকে আমরা যখন ত্রিকোণমিতি সমাধান করি, ত্রিভুজের মধ্যে ডেফিনেটলি মনে রাখবে যে ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। এই অংশটা তোমার কাজে লাগবে। এটা কোশ্চেনে দেয়া না থাকলেও তুমি এই অংশটুকু বের করে রাখবা, ঠিক আছে? তার মানে দেখো a প্লাস বি প্লাস সি এর মান কত? a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে তোমার পাই। কোন চিহ্ন দেওয়ার দরকার নেই, আমরা a প্লাস বি প্লাস সি এটা এভাবে লিখলে আমরা বুঝে ফেলি যে এটা আসলে কোন, কারণ ত্রিকোণমিতি তো। সো এই জন্য। আচ্ছা, এবার দেখো এখানে তোমার হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। সো ইকুয়েশনটা দেখো আমি এটাকে কত ইজিলি সলভ করবো। সাইন সি মাইনাস কস এ, এটা তোমার মানে এইচএসসির রিটেন খাতা না যে তুমি এখানে একদম তোমার প্রসিডিউর মেনটেন করে তোমাকে সমাধান করতে হবে। এটা হচ্ছে তোমার একটা অ্যাডমিশন টেস্ট। তুমি যত ব্রেন দিয়ে যত শর্ট করে করতে পারো তত তোমার জন্য লাভ। এবার দেখো এটাকে আমরা করবো কিভাবে। তুমি কসগুলোকে একপাশে নিয়ে আসো, তাহলে কি থাকে? কস এ প্লাস কস বি ইকোয়াস টু কি বলতো? সাইন সি। দেখো এখানে তোমার কস সি প্লাস কস ডি এর ফর্মুলা পড়ে যাচ্ছে। এখানে দেখো কস সি প্লাস কস ডি এর ফর্মুলা পড়ে যাচ্ছে। তো এখানে তুমি যদি কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলো, তাহলে কি আসে?
cos c প্লাস cos d এর যদি ফর্মুলা ফেলো তাহলে এখানে আসবে তোমার 2 cos এটা আরও সহজ পদ্ধতি। তো তুমি আসলে ডিপেন্ড করতেছে তুমি কিভাবে সলভ করবে, এটা আসলে কোনো ইস্যু না। ওকে, a মাইনাস বি ডিভাইডেড বাই 2 ইকোয়াস টু কি বলতো সাইন সি। ওকে, দেখো এতটুকু তো বুঝতেই পারছো। এবার দেখো আমি এখানে সাইন সিকে আমি যদি তোমার এইভাবে চিন্তা করি যে সাইন 2a, তাহলে আমি এখানে তোমার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সাইন 2 এর মতো যদি এটাকে চিন্তা করি তাহলে এখানে আমার আসবে 2 সাইন সি বাই 2 সাইন সি বাই 2 কস সি বাই 2। দেখছো কত ইজিলি হয়ে যাচ্ছে জিনিসগুলো। জাস্ট এই ম্যাথ তো তোমার ইয়াতে ছিল, একাডেমিতেই ছিল, তাই না? একাডেমিকের মধ্যে দেখবো যে এই ম্যাথগুলো তোমার করানো হয়েছে। এর আগে একটা ওয়ে ছিল, এটা আরেকটা ওয়ে, এটা সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে। এই ওয়েতে তুমি ম্যাথটাকে সহজে অ্যাপ্রোচ করতে পারবা। সো এখান থেকে দেখো, তুমি যদি এই এ প্লাস বি এর কথাটা চিন্তা করো, যে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে এ প্লাস বি মানে কি। এ প্লাস বি মানে হচ্ছে তোমার এ প্লাস বিকে এক পাশে রাখো, এ প্লাস বি মানে হচ্ছে তোমার কি বলতো পাই মাইনাস সি, রাইট? তো এখানে তোমার কি আসবে, এ প্লাস বি এর জায়গায় তুমি পাই মাইনাস সি লিখতে পারবা। তাহলে দেখো টু কস পাই বাই 2 মাইনাস সি বাই 2 এরকম একটা মান আসবে। কস এ মাইনাস বি বাই 2 ইকুয়ালস টু দেখবো যে পাশে আছে কি বলতো 2 সাইন সি বাই 2 কস সি বাই 2। ঠিক আছে, সো এইখানে দেখো পাই বাই 2 মাইনাস সি বাই 2, ঠিক আছে, পাই বাই 2 মাইনাস সি বাই 2। ওকে, পাই বাই 2 মাইনাস সি বাই 2, এটাকে তুমি যদি করো তাহলে এখানে আসবে তোমার 2 সাইন সি বাই 2, এই পাশে পড়ে থাকে কস এ মাইনাস বি বাই 2 ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 সাইন সি বাই 2 কস সি বাই 2। বুঝতে পারছো না? তো এই 2 সাইন সি বাই 2 কাটা চলে গেল। তাহলে উভয় পাশে পড়ে থাকে তোমার এ মাইনাস বি বাই 2 ইকুয়ালস টু কি বলতো সি বাই 2। কারণ দেখো কস তো তোমার আলটিমেটলি চলে যাবে। সো এই যে এরকম পড়ে থাকে, তাহলে এখান থেকে তুমি বলতে পারবা এ মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে তোমার সি, রাইট? এ মাইনাস বি ইকুয়ালস টু কি বলতো ইকুয়ালস টু হচ্ছে তোমার সি। সো এখান থেকে তুমি যে কোনো একটাকে চেঞ্জ করে কিন্তু মানটা বের করে নিয়ে আসতে পারবা। সো সি ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা, দেখো সি ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা, এটা হচ্ছে তুমি ফাইনালি পাচ্ছ, ঠিক আছে, এটা তুমি ফাইনালি পাচ্ছ। সো দেখো এখান থেকে তুমি এক কাজ করতে পারবা, এ মাইনাস বি বা এ ইকুয়ালস টু তুমি লিখতে পারবা বি প্লাস সি, ঠিক আছে, এ ইকুয়ালস টু তুমি লিখতে পারবা কি বলতো বি প্লাস সি, ঠিক আছে। তার মানে দেখো এই বি প্লাস সি এই দুইটা মিলে তোমার কত ডিগ্রি হবে, এই দুইটা মিলে তোমার কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে না? 90 ডিগ্রি হবে কিনা, ডেফিনেটলি হবে। বুঝতে পারতেছো যে বি প্লাস সি এই দুটো মিলে তোমার 90 ডিগ্রি হবে। এইখানে যে ম্যাথটা আমাদের অ্যান্সার আসলো এ ইকুয়ালস টু বি প্লাস সি, যেখানে তুমি বুঝতে পারতেছো যে আমরা যদি এই ইকুয়েশনের মধ্যে বি প্লাস সি এর জায়গায় এ বসাই তাহলে 2a সমান সমান আমার কত আসতেছে বলো তো পাই, বা এ সমান সমান পাই বাই 2 আসবে, ঠিক আছে। সো এর মান যদি পাই বাই 2 হয় তাহলে আমি লিখতে পারবো বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই 2, ঠিক আছে, বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই 2, যেটা কিনা আমার সি নাম্বার অপশনটাকে ইন্ডিকেট করতেছে। এই অপশন কিন্তু অ্যান্সার হওয়ার কথা না, ঠিক আছে, মানে এই অপশনটা কিন্তু ভুল। বুঝতে পারছো? তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু কত আসবে বলো তো পাই বাই 2 আসবে, ঠিক আছে। আর তোমার কারেক্ট অ্যান্সার হওয়া উচিত কিন্তু তোমার হচ্ছে বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই 2, যেটা কিনা তোমার এখানে এ প্লাস বি ইকুয়ালস টু পাই বাই 2 দেওয়া আছে। সো কারেক্ট অ্যান্সার হবে তোমার বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই 2। এই যে ম্যানুয়াল প্রসেস হচ্ছে এটা, তুমি প্রসিডিউরটা দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে, প্রসিডিউরটা দেখলেই বুঝতে পারবা এটা আসলে ভুল দেওয়া আছে, ওটা ফলো করার দরকার নেই। এই প্রসিডিউর লক্ষ্য করো, লক্ষ্য করলেই তুমি আসলে বুঝতে পারবা যে তোমার কারেক্ট অ্যান্সার কি বলো তো বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই 2। আমি রিচেক করে দেখছি, বাট এটা আসলে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে আসো। পরের কোশ্চেনে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 বৃত্তের এই জ্যাটি 3, -3 বিন্দুতে সমখণ্ডিত হলে এর মান কত। এই ম্যাথ যদি না পারো তাহলে আসলে কিছু বলার নেই। মনে করো তোমার কাছে একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে, তোমার কাছে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের মধ্যে তোমার হচ্ছে কি দেওয়া আছে বলো তো, তুমি বৃত্তের কেন্দ্র জানো, কেন্দ্র কত 0,0, যদিও এগুলো কোনো কিছু লাগে না। মনে করো এটা হচ্ছে আমার সেই যেটার ইকুয়েশন তোমার কাছে দেওয়া আছে, ইকুয়েশনটা কত এ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6, ঠিক আছে। এবং দেখো এই যে সমখণ্ডিত যে বিন্দুতে করতেছে সেই বিন্দুটার মান হচ্ছে 3, বুঝতে পারছো? তাহলে দেখো তো আমরা জানি কি এই যে এটা কি, এটা তোমার ব্যাসার্ধের মান কত আসবে, ব্যাসার্ধের মান আসবে তোমার 5, তাই না? এই বৃত্তে ব্যাসার্ধ আসবে তোমার 5। এগুলো কোনো কিছু আলটিমেটলি দরকার নেই। তুমি জানো যে এই যেটার মানে এই যে তোমার যে সমীকরণটা দেওয়া আছে, এই যে এটা তো তোমার এই যেটা সমীকরণটা কি দেওয়া আছে ax মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6, আর এর উপরে একটা বিন্দু কি বলতো, এর উপরে একটা বিন্দু হচ্ছে তোমার 3, তার মানে 3, বিন্দুটা দ্বারা এই ইকুয়েশনটা সিদ্ধ হবে। তো সিদ্ধ করো, সিদ্ধ করলে তুমি কি পাবা বলো, 3a মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে প্লাস 3 ইকুয়ালস টু কত বলো তো 6। সো 3a সমান সমান কত আসবে 3, তাহলে a সমান সমান কত আসবে 1। এই দেখো এর মান কত আসছে 1। সো এই জিনিস যদি না পারো এটা আসলে দুঃখজনক। এর পরের কোশ্চেনে চলে আসো। দেখো কোশ্চেনে বলা হয়েছে যে তোমার 2,2 এবং 0,n বিন্দুগামী রেখা এবং m-1
একটা রেখার ইকুয়েশন দিয়ে দিছে, বলছে যে এটা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের সমান হলে তোমার হচ্ছে কোনটি সঠিক হবে। তাহলে দেখো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বলতে কি বোঝায়, এটা যদি আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম হয় তাহলে দেখো এটা আমার একটা রেখা, যে রেখাটির ইকুয়েশন হবে তোমার এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 1, তাই না? এটা হচ্ছে ছেদবিন্দুগামী রেখা বা যে রেখাটা দুই অক্ষকে ছেদ করে যায়। সো এইটা হয় তোমার হচ্ছে এ কমা জিরো বিন্দু, আর এটা হয় কি বলতো বি কমা জিরো বিন্দু, তাই না? জিরো কমা বি বিন্দু। এবং দেখো এই অংশটুকুর মান হয় মানে বি। দেখো আমি কোন অংশটুকুর কথা বলতেছি, আমি বলতেছি যে এই যে ছেদাংশের মান, দেখো ছেদাংশের মান হচ্ছে তোমার বি, আর এই ছেদাংশের মান হচ্ছে মানে এক্স অক্ষের ছেদাংশের মান হচ্ছে তোমার এ, ওয়াই অক্ষের ছেদাংশের মান বি, এক্স অক্ষের ছেদাংশের মান এ, তার মানে ওয়াই অক্ষের ছেদাংশের কথা বলছো, অর্থাৎ তোমাকে এই বি গুলো ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখো তুমি প্রথমে এই দুইটা বিন্দুতে একটা ইকুয়েশন ডিরাইভ করো, ঠিক আছে? 2,2 এবং 0,n, এই দুই বিন্দু তোমার কাছে দেওয়া আছে না? এই দুই বিন্দু দিয়ে আমরা যদি একটা ইকুয়েশন, সরলরেখার ইকুয়েশন বের করতে চাই, তাহলে আমরা খুব ইজিলি বের করতে পারি y ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই কত বলতো x ডিভাইডেড বাই 0 ইকুয়ালস টু আমি বলতে পারবো তোমার 2 মাইনাস n ডিভাইডেড বাই কত বলতো 2 মাইনাস 0। সো এখান থেকে তুমি যদি ইকুয়েশনটা ডিরাইভ করে আনো, তাহলে ইকুয়েশনটা দেখতে হবে তোমার 2y মাইনাস 2n ইকুয়ালস টু কত বলতো, ইকুয়ালস টু হবে তোমার হচ্ছে 2x মাইনাস 2x। আচ্ছা, আর ডিরেক্টলি এটাকে কমন নিয়ে লিখতেছে, দাঁড়াও এটাকে কমন নিয়ে লিখলে আরো ইজি হবে, 2 মাইনাস n ইন্টু এক্স। ওকে, এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসো, ঠিক আছে? সবগুলোকে এক পাশে নিয়ে আসো। তো আমি যদি এক পাশে নিয়ে আসি, তাহলে জিনিসটা হবে তোমার 2 মাইনাস n এক্স মাইনাস 2y ইকুয়ালস টু কত বলতো মাইনাস 2n। তো আমি যদি এখন উভয় পক্ষকে 2n দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখো তো আমি আমার ইকুয়েশনটা পেয়ে যাবো, কারণ আমাকে আলটিমেটলি এই ইকুয়েশনের সাথে তুলনা করতে হবে। সরি, এই ইকুয়েশনের সাথে আমাকে তুলনা করতে হবে, তাই না? সো আমি যদি তুলনা করি, তাহলে আমার জিনিসটা আসবে এরকম, মাইনাস 2n ডিভাইডেড বাই কত বলতো 2 মাইনাস n, ঠিক আছে? এক্স এর সহগকে আমার 1 করতে হবে। এখানে দেখো y ডিভাইডেড বাই কি আসবে, y ডিভাইডেড বাই আসবে তোমার হচ্ছে মাইনাস 2n ডিভাইডেড বাই কি বলতো, আমি কি ঠিক লিখছি না? হ্যাঁ, ডিভাইডেড বাই 2, এই তো ইকুয়ালস টু 1। সেখানে 2 কাটা, মাইনাস 2 হবে আর কি, মাইনাসগুলো কাটা, শুধুমাত্র দেখো n পড়ে থাকে। তাহলে দেখো তোমার এই যে সমীকরণটা, মানে এই বিন্দুগামী যে রেখাটার সমীকরণ, এই সমীকরণ থেকে আমি y অক্ষের ছেদাংশের মান পাচ্ছি কি বলতো n। আর এখানে দেখো তোমাকে একটা রেখা গিভেন দেয়া আছে, এই রেখাটারকে যদি আমরা সেম সমীকরণ বের করার চেষ্টা করি, মানে ছেদাংশের মানটা বের করার চেষ্টা করি, তাহলে কি হবে, m মাইনাস 1 এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু m দেওয়া আছে। তো m দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দাও, তাহলে x ডিভাইডেড বাই m ডিভাইডেড বাই m মাইনাস 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই m ইকুয়ালস টু কত বলতো 1। তার মানে দেখো এখানে তুমি ছেদাংশের মান পাচ্ছ m। দেখো এই দুই বিন্দু, মানে দুই বিন্দুগামী যে রেখাটা, তার y অক্ষের ছেদাংশ হচ্ছে n, আর এই রেখাটার y অক্ষের ছেদাংশ হচ্ছে m। এ বলছে যে এই খণ্ডিতাংশ যদি সমান হয়, y অক্ষের খণ্ডিতাংশ কিংবা ছেদাংশ যদি সমান হয়, তাহলে কি হবে, m ইকুয়ালস টু n হবে। এই যে হোপফুলি বুঝতে পারছো। পরেরটাতে আসো, দেখো আচ্ছা এটা তোমার ম্যাট্রিক্সের প্রপার্টি দিয়ে আমরা করব। এই প্রপার্টিগুলো তোমরা করে আসো হয়তো বা, কিংবা হচ্ছে আমার দেখবো যে এই চ্যানেলের মধ্যে ম্যাট্রিক্সের প্রপার্টি নিয়ে আলোচনা করা আছে, ম্যাট্রিক্স নিয়ে একটা ছোট্ট প্লে লিস্ট আছে। আমি যখন এইচএসসিতে ছিলাম তখন আসলে আমি এই প্লে লিস্টটা বানাইছিলাম। তোমরা চাইলে সেই প্লে লিস্ট থেকেও দেখে ম্যাথটাকে সলভ করে ফেলতে পারো, বুঝছো? খুবই ইজি জিনিস, পেন নেওয়ার মতো কোনো কিছু নাই, খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। সো চলো আমরা এটাকে একটু সলভ করার চেষ্টা করি। দেখো আমার এখানে বলা আছে যে একটি ম্যাট্রিক্স 3/3 বর্গ ম্যাট্রিক্স হলে কে এর কোন মানের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট 2 অফ এ ইকুয়ালস টু কে ইন্টু অ্যাডজয়েন্ট এ হবে, বুঝতে পারছো? সো আমি একটা প্রপার্টি জানি, আমরা জানি যে হচ্ছে তোমার প্রপার্টিটা এইভাবে লিখতে পারো যে ফর এন বাই এন ম্যাট্রিক্স, অর্থাৎ তোমার হচ্ছে একটা এন বাই এন ম্যাট্রিক্সের জন্য যে ম্যাট্রিক্সটাকে আমি বললাম যে এ নামে একটা ম্যাট্রিক্স আছে, যেই ম্যাট্রিক্সে তোমার হচ্ছে ইয়াটা মানে তোমার হচ্ছে বা কি বলে কলাম এবং সারি, কলাম হচ্ছে তোমার এন, সারিও তোমার এন, বুঝতে পারছো? এবং তুমি যদি এদের মধ্যে প্রপার্টিটা একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে? এবং তুমি যদি এদের মধ্যে প্রপার্টিটা দেখার চেষ্টা করো, তাহলে প্রপার্টিটা হবে এরকম, এরকম একটা প্রপার্টি পড়বা, এরকম একটা প্রপার্টি আছে, ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ সি হচ্ছে তোমার একটা রেগুলার মান, যে মানটা দিয়ে আসলে তুমি গুণ করতেছো, ঠিক আছে? এটা একটা তোমার কনস্ট্যান্ট। ইকুয়ালস টু কি বলতো, ইকুয়ালস টু এটা সমান সমান তুমি কি লিখতে পারবা জানো, এটা সমান সমান তুমি লিখতে পারবা সি এন মাইনাস 1 অ্যাডজয়েন্ট এ। তুমি দেখবা যে দুইটা মান সেম আসতেছে, ঠিক আছে? এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করবো, এই প্রপার্টিগুলো মুখস্থ রাখা লাগে। সো এই প্রপার্টিটা এখানে আমরা ইউজ করবো। সি হচ্ছে তোমার একটা কনস্ট্যান্টের জন্য এটাকে সি দিয়ে লিখতেছে, এটা যে কোনো একটা ধ্রুব মান হতে পারে। সো এখানে দেখো এই যে আমি এই প্রপার্টিটা কেন ইউজ করবো, কারণ আমি এটা দেখে বুঝে ফেলছি। তাহলে দেখো এখানে তোমার কি দেয়া আছে, অ্যাডজয়েন্ট অফ
টু এ দেয়া আছে, তার মানে সি এর মান কত 2, তো এখানে 2 n-1 বলছে, তো কে এর মান কত, আমি কে এর মানটাই তো বের করবো তাই না। তো এখানে দেখো অ্যাডজয়েন্ট এ, এটাও তো তোমার একদম সেমই আছে তাই না, n-1। তো এই n মানে কি, n মানে হচ্ছে এই যে এখানকার n, বুঝতে পারছো, এখানকার n, এই যে n/n ম্যাট্রিক্সের কথা বলছে না, তাহলে দেখো এই যে এখানে n এর মান কত 3, তাহলে দেখো এখানে কত হবে 3/3-1, এটাই তোমার কিন্তু k এর মান। তো k এর মান কত 3-1 মানে 2, 2 মানে হচ্ছে 4। এটা এত ইজি একটা ম্যাথ ছিল। সো এটা আসলে তোমাকে প্রপার্টিগুলো জানা লাগবে, মুখস্থ থাকলে এই জিনিসটা আসলে করে ফেলা যায়, এটা খুব কঠিন কিছু না, জাস্ট প্রপার্টিগুলোকে একটু মেমোরাইজ করতে হবে। আশা করতেছি যে এই ম্যাথটাও তোমরা পারছো। এর পরেরটাতে চলে আসো, এখানে দেখো বলছে যে কে এর কোন মানের জন্য এই পরাবৃত্তটি এই বৃত্তকে স্পর্শ করবে, ঠিক আছে, কে এর কোন মানের জন্য এই পরাবৃত্তটা এই বৃত্তকে স্পর্শ করবে। সো এই জিনিসটা কিন্তু খুব কঠিন কিছু না, এই জিনিসটাকে আমরা খুব ইজিলি সমাধান করে ফেলতে পারি। জাস্ট একটু লক্ষ্য করো, দেখো আমি এখানে কি করব, আমি জাস্ট হচ্ছে পরাবৃত্ত, মানে তুমি যদি এভাবে চিন্তা করো যে এটা হচ্ছে যদি আমার পরাবৃত্তটা হয়, এই পরাবৃত্তকে একটা বৃত্ত কি করবে, স্পর্শ করবে তাই না, এই বৃত্ত একটা বৃত্ত স্পর্শ করবে, দ্যাট মিন্স পরাবৃত্ত সমীকরণ মানে পরাবৃত্তের যে সাথে মানে পরাবৃত্তটার কোন একটা বিন্দু, মানে পরাবৃত্তের যে সমীকরণ হবে সেই সমীকরণটা দ্বারা এই বৃত্ত সমীকরণটা সিদ্ধ হবে, কারণ দেখো আর স্পর্শ করতেছে। সো ডেফিনেটলি সিদ্ধ হবে, কারণ পরাবৃত্তের ইকুয়েশনটা কিন্তু বৃত্তের ইকুয়েশনের উপরে অবস্থান করতেছে। সো এখানে দেখো যে আমার বৃত্তের ইকুয়েশন জানি x² + y² + 4kx ইকুয়ালস টু 0, আর পরাবৃত্তের ইকুয়েশন জানি y² = 8x। তো এখানে বৃত্তের ইকুয়েশনে যদি আমি y² = 8x এটা বসাই, তাহলে কি আসে, এই দেখো y² এর জায়গায় আমি বসালাম 8x প্লাস 4kx ইকুয়ালস টু 0। ওকে, এবার এখান থেকে কমন নাও, এখান থেকে এবার কমন নাও, তাহলেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে তুমি x কমন নাও, তাহলে কি পড়ে থাকে, x যদি কমন নাও তাহলে তোমার পড়ে থাকে x প্লাস 8 প্লাস 4k ইকুয়ালস টু কত বলতো 0। তাহলে দেখো এখান থেকে লিখতে পারবা হয় x ইকুয়ালস টু 0, একটা x এর মান পাইলা, অথবা অথবা x প্লাস 8 প্লাস 4k ইকুয়ালস টু 0। দেখো একটু আগে আমি x এর মান একটা পাইছি, x এর মানটা এখানে বসা দাও, তাহলে x এর মান কত 0, 0 প্লাস 8 প্লাস 4k ইকুয়ালস টু কত 0। সো এখান থেকে আমি বলতে পারবো 4k ইকুয়ালস টু কত বলতো -8, অতএব k ইকুয়ালস টু কত বলতো -2। এই তো হয়ে গেল। পরেরটাতে চলে আসো, দেখো এখানে বলছে যে এম এর কোন মানের জন্য এই বিন্দুতে এ এর স্পর্শক লম্ব হবে, বুঝতে পারছো। আচ্ছা, খুব ভালো কথা, সবার আগে ফাইন্ড আউট করা লাগবে যে এটা আসলে আমার কিসের ইকুয়েশন। এটা দেখে ইনিশিয়ালি তোমার কি মনে হইতেছে বলো, এটা দেখে তোমার ইনিশিয়ালি মনে হতেছে না যেটা বৃত্তের ইকুয়েশন, বাট এটা কিন্তু বৃত্তের ইকুয়েশন না। বৃত্তের ইকুয়েশন হইতে হলে তোমার x² এবং y² সহগ সেম হওয়া লাগতো, এনে কি সেম না, তার মানে এটা বৃত্তের ইকুয়েশন না, এটা একটা কোনো ইলিপসের ইকুয়েশন, ইলিপস মানে উপবৃত্ত, বুঝছো। সো এটা কিন্তু একটা তোমার ইলিপসের ইকুয়েশন। তো ইলিপসের ইকুয়েশন যদি তুমি এটাকে ডিরাইভ করে আনো, ইলিপসের ইকুয়েশন তো ডিরাইভ করতে পারো তাই না, 36 দ্বারা ভাগ করে দাও এবং 4 দ্বারা ভাগ করে দাও, মানে x² এবং y² কে তুমি সেম করো, মানে x² এবং y² সহগটাকে তুমি 1 করো, তাহলে দেখবা যে এখানে তোমার জিনিসটা কাইন্ড অফ এরকম আসবে। এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে দেখবা যে এরকম আসতেছে, ঠিক আছে। সো এটাকে সিম্পলিফাই করার পর যখন এই মানটা পাইছো, এখান থেকে তুমি বলতে পারবা কি বলতো, আমরা যদি এটাকে তোমার উপবৃত্তের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখো তো আমরা এরকম পাইছি না, এরকম পাইছি কিনা, পাইছি। তাহলে দেখো এই যে তোমার নিচে কি, এখানে 9 মানে কি, 9 মানে a², তার মানে a এর ভ্যালু কত, এর ভ্যালু 3, আর b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে তোমার 4, তার মানে এই উপবৃত্তে তোমার b গ্রেটার দেন a, b গ্রেটার দেন a, তার মানে আমরা এখানে উপবৃত্তের যে ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করবো, বা এখানে আমরা উপবৃত্তের যে তোমার ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো, সবগুলাই কি হবে বলতো, b গ্রেটার দেন a এর জন্য হবে। এখানে বলছে যে তোমার হচ্ছে স্পর্শক লম্ব হবে, মানে m,3 বিন্দুতে তোমাকে m এর মান বের করতে বলছে, ঠিক আছে। সো এই দেখো b হচ্ছে আমার, মানে বি হচ্ছে আমার বড়, এ হচ্ছে আমার ছোট, তার মানে দেখো আমার উপবৃত্তটা দেখতে হবে তোমার এরকম, রাইট, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার এ, ঠিক আছে। এবং আমাকে বলছে যে লম্ব হবে, আমাকে কি বলছে বলো তো, আমাকে বলছে তোমার লম্ব হবে, স্পর্শক বিন্দুতে লম্ব হবে, তার মানে এই যে এই বিন্দুতে তোমাকে কি বলছে, লম্ব হইতে বলছে। এই তো, এটা তো তোমাকে বলছে যে আমার এখানে স্পর্শকটা লম্ব হবে, ঠিক আছে। এম এর কোন মানের জন্য আমার মানে এম এর কোন মানের জন্য m,3 বিন্দুতে আসলে তোমার এর স্পর্শক লম্ব হবে, এটাই তো, তাই না। তাহলে দেখো আমি কি ঠিক আছি, আমি ভুল লিখছি দেখছো, আমিও না বোকা। এইটা তো b², b² মান হচ্ছে তোমার 4, তার মানে বি এর ভ্যালু কত 2, তাই তো বলি, মিলবে না তো না হলে। এখানে দেখো এ বড় বি ছোট, ঠিক আছে, এবার এ বড় বি ছোট, তাহলে ইলিপসটা দেখতে হবে আমার এরকম, তাই না। তারা ভালো করে আঁকি, ওকে, ইলিপসটা দেখতে হবে আমার এরকম, সেই ক্ষেত্রে সেইখানে তোমার এই বাহুটা হচ্ছে তোমার এ, ঠিক আছে,
এটা হচ্ছে তোমার বি। ওকে, এবং এখানে তুমি একটা স্পর্শক আঁকবা, এই যে স্পর্শক, যে স্পর্শকটা তোমার হচ্ছে এই বিন্দুতে স্পর্শ করতেছে। বুঝতে পারছি। তো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? a,0 না, প্লাস মাইনাস a,0, কারণ এই পাশেও স্পর্শ করতে পারে, এই পাশেও স্পর্শ করতে পারে। সো ওটাকে আমি প্লাস মাইনাস 0 বলবো। ওকে, তাহলে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার প্লাস মাইনাস a0। আর এই বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো যে বি। সো এই দেখো, এই যে তোমার যেটা তোমার হচ্ছে আর অক্ষ, যেটাকে আমরা বলি তোমার ক্ষুদ্র অক্ষ, ঠিক আছে? ক্ষুদ্র অক্ষর কথাটা একটু চিন্তা করো। এই ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হবে? ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে তোমার x=0 না, অর্থাৎ এক্স অক্ষের মানে ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে? তাহলে এটা কি হবে? আমি বলতে পারবো যে এই রেখার সমীকরণ হবে আমার x=m। বুঝতে পারছো? কারণ আমি জানি যে আমাকে বলছো যে এই বিন্দুতে m এর কোন মানের জন্য। সো এই জন্য আমি ধরে নিলাম যে x=m, এটা হচ্ছে আমার এই রেখাটার কি বলতো, এই রেখাটার হচ্ছে তোমার সমীকরণ। কারণ দেখো আমাকে বলছো যে m-3 বিন্দুতে, তো আমার m হচ্ছে তোমার কিসের মান? x এর মান, মানে ভুজের মান। তো আমি জানি যে আমার সমীকরণটা কি হবে, যেহেতু তোমার y অক্ষের সমান্তরাল বলছো, তার মানে y অক্ষের সমান্তরাল মানে কি? y= ভুজ, তাই না? x=ভুজ। এটাই হচ্ছে আমার y অক্ষের সমান্তরাল রেখাগুলোর সমীকরণ। তাহলে এটা আমার কি হবে? x=m হবে। এই জন্য দেখো আমার এই উপবৃত্তটার যে তোমার y অ্যাক্সিস মানে যেই আমি স্পর্শকটা আঁকছি, সেই স্পর্শকের সমীকরণ পাইছি x=m। বুঝতে পারছো? তাহলে x= যদি m হয়, আর তুমি জানো যে এই রেখাটার উপর একটা বিন্দু কি বলতো, একটা বিন্দু হচ্ছে তোমার প্লাস মাইনাস কমা জিরো, তাই না? প্লাস মাইনাস কমা জিরো, প্লাস মাইনাস a,0, ঠিক আছে? এখন তাহলে আমি একটা সুন্দর কাজ করতে পারি, একটা সুন্দর কাজ করতে পারি। দেখো, এটা যদি তোমার প্লাস মাইনাস a,0 হয়, তাহলে তুমি এখান থেকে একটা সুন্দর কাজ করতে পারো না? কি কাজ সেটা? সেটা হচ্ছে তুমি এখান থেকে একটা সুন্দর কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার দেখো x=m, এটা তুমি জানো। আবার x= দেখো আমি এখান থেকে কি বলতে পারবো, x= আমি বলতে পারবো প্লাস মাইনাস a। তাহলে দেখো আমি বলতে পারবো m= প্লাস মাইনাস a। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে দেখো m= আমি পাচ্ছি আলটিমেটলি প্লাস মাইনাস a। এখন দেখো এই a এর মান কত? এর মান আমি বের করছি কত? 3 না? এর মান বের করছি আমি 3, তাহলে এটা মান আসবে কত? প্লাস মাইনাস 3। এটা হবে আনসার। বুঝতে পারছো? এটা কি আসবে বলো তো? প্লাস মাইনাস 3 হবে। এই তো তুমি এর মান বের করছো, এর মান তুমি জানো বাবা। দেখো এর মান তুমি জানো, আর তুমি এখানে দেখো জাস্ট আমি কম্পেয়ার করছি, আর কিছু না। এটা জাস্ট কম্পেয়ার করলেই তোমার মানটা বের হয়ে আসবে। এরপরটাতে চলে আসো। দেখো, আচ্ছা এটা তো একদমই ছোট্ট একটা ম্যাথ। তুমি জানো যে এখানে তোমাকে কি করতে বলছে? এ এর সাথে এক্স কে গুণ করে বি এর সাথে তুলনা করে তুমি সমীকরণ সমাধান করবে, এই আর কি। ম্যাট্রিক্স থেকে আসছে। সো এখানে দেখো এর যে তোমার ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, এবং এক্স যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা হচ্ছে এরকম। ইকুয়ালস টু কত বলো তো? 2/2, সরি 2 ওকে। সো এখন দেখো এদেরকে তুমি যদি গুণ করো তাহলে কি আসবে বলো? এক্স প্লাস ওয়াই পাবা, আর নিচে কি আসবে? নিচে আসবে তোমার হচ্ছে px মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত? 2 2। সো এখন তুলনা করো, তোমার যে এখানে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টের মধ্যে তোমার তুলনা হবে এইটার সাথে এটা কি ইকুয়াল লিখতে পারবা, এটার সাথে এটা কি ইকুয়াল লিখতে পারবা। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 লিখতে পারবা। এখানে দেখো যে px মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারবা? 2 লিখতে পারবা। সো এই দুটোকে জাস্ট সমাধান করতে হবে, ঠিক আছে? এই দুটোকে জাস্ট কি করতে হবে? সমাধান করতে হবে। সমাধান করলে তোমার অ্যান্সার বের হয়ে আসবে। বুঝে গেছে? এখন এটাকে তুমি সমাধান না করেও কিন্তু সমাধান মানে অ্যান্সার মিলাতে পারো। কিভাবে? অপশন টেস্ট করে। তো এখানে অপশন টেস্ট করবা কিভাবে, তাই না? এখানে অপশন টেস্ট করবা কিভাবে? ওকে, এখানে অপশন টেস্ট করার জন্য যেটা সহজ উপায় সেটা হচ্ছে দেখো, এই যে তুমি এখানে একটু মানটা বসানোর চেষ্টা করো। তো এখানে পি এর মান, এখানে তোমাকে কি বলছে যে পি এর মান কত হবে? তো এখানে তুমি যদি পি এর মান বসাও, পি এর মান এখানে দেখো -1 বসাইছো। তো -1 যদি বসাও, সমাধান করলে আসলে হয়, এত কষ্ট করা লাগবে না। দেখো এক্স ইকোয়ালস টু মানে এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু কি জানে? 2 জানো না? তাহলে এক্স ইকোয়ালস টু কি হবে? ওয়াই মানে 2 মাইনাস ওয়াই, রাইট? এখানে জাস্ট ওই মানটা বসাতে পারো, অথবা ওয়াই কে এক্স দ্বারা রিপ্লেস করতে পারো, তোমার ইচ্ছা। ওয়াই কে এক্স দ্বারা রিপ্লেস করলে বেটার হবে। তো ওয়াই ইকোয়ালস টু তুমি লিখতে পারবে 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স। তো এখান থেকে দেখো, এখানে তুমি জানো পি এক্স মাইনাস 2 প্লাস এক্স ইকোয়ালস টু 2। সো এখান থেকে দেখো পি এক্স প্লাস এক্স ইকোয়ালস টু 4। সো এখান থেকে দেখো আমরা এখান থেকে তোমার মানটা বের করতে পারবো। ওকে, দেখো এই পর্যন্ত আসছো। তো এই পর্যন্ত আসার পর এইটাকে তুমি সমাধান করতে পারবে না, তোমাকে এখন অপশন টেস্ট করতে হবে। এই কোশ্চেন তুমি এই পর্যন্ত আসার পর তোমাকে আসলে
কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে। তো এখানে অপশন কিভাবে টেস্ট করবো, এখানে পি এর 4টা মান দিয়ে দিছে না, তুমি 4টা মান এখানে বসায় দেখো তো কি আসে, কোনটাতে তুমি আসলে সমাধান পাচ্ছ। পি এর মান যদি আমি এখানে দেখো কি বসাই, -1 বসাই, তো পি এর মান যদি -1 বসাই, -1 এর সাথে এক্স কি হবে, -x হয়ে যাবে। তো -x + x মিলে কি হয়ে গেল, 0 হয়ে গেল। তো তুমি তো সমাধান পাচ্ছ না, সো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। কিন্তু তুমি যদি অন্যগুলা বসায় দেখো, মনে করো পি এর মান যদি আমার 0 হয়, লেটস সে 0, 0 × x মানে কত, 0, তার মানে 0। তো এখানে x = তখন তোমার সমাধান আসবে 4। তুমি যদি এখানে 1 বসা দেখো, তো এখানে 1 বসা দেখলে কি হবে, পি 1 বসালে হবে তোমার x + x = কত, 4, মানে 2x = 4, তাহলে x আসবে তোমার 2। তারপর দেখো তুমি এখানে 2 বসা দেখো, তাহলে আসবে তোমার 3x আসবে 4, বা x কত আসবে, x আসবে তোমার হচ্ছে 4/3। দেখো প্রতিটাতে সমাধান আছে, মানে x মানে তুমি পি এর মান যাই বসাও না কেন, প্রতিটাতে সমাধান পাবা, এক্সেপ্ট কি বলতো, এক্সপেক্ট কি বলতো তোমার হচ্ছে, এক্সেপ্ট তোমার কি বলতো, এই এক্স এর মানে যে পি এর ভ্যালু যদি -1 হয়, তুমি -1 বসাও, দেখবা যে এক্স কেটে চলে যাচ্ছে, বুঝছো। সো এটা আসলে তোমাকে অপশন টেস্ট করেই বের করতে হবে। তুমি এই পর্যন্ত করার পর তোমাকে অপশন টেস্ট করতে হবে, মানে সবকিছু তুমি একটা চলকে নিয়ে আসার পর দেন অপশন টেস্ট করে তোমাকে আসলে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা অ্যান্সার, বুঝছো। এই পার্টটাতে চলে আসো। ওকে, আচ্ছা, এই ম্যাথটা খুব কঠিন কিছু না, এই ম্যাথটা তোমার প্রজেক্টাইল মোশন থেকে আসছে আমি বুঝতেছি, বাট ম্যাথটা খুব কঠিন কিছু না। দেখো এখানে বলছে যে এক্স এবং ওয়াই দুজন খেলোয়াড়ের উচ্চতা যথাক্রমে 1.8 এবং 1.7। বলছে যে খেলোয়াড় এক্স 39.2 মিটার/সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে একটি বল নিক্ষেপ করলো, ঠিক আছে, 30 ডিগ্রি কোণে একটা বলকে নিক্ষেপ করছে, প্রজেক্টাইল মোশনের কথা বলতেছি। ওকে, 30 ডিগ্রি কোণে একটা বলকে নিক্ষেপ করছে, করুক, কোনো অসুবিধা নাই। এবং বলটা নিক্ষেপ করার পর যদি খেলোয়াড় ওয়াই 1.4 উচ্চতায় বলটি ধরে, ঠিক আছে, বলটা হচ্ছে যে মনে করো বলটা এখানে আসে, তো এই এই উচ্চতাটা হচ্ছে তোমার কত বলো তো, এই উচ্চতাটা মনে করো 1.4, এই 1.4 উচ্চতায়, এই 1.4 উচ্চতায় আসলে তোমার 1.4 মিটার উচ্চতায় আসলে বলটা ধরছে, ঠিক আছে। এখন তোমাকে বলছে যে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, অর্থাৎ এখানে একটা প্লেয়ার দাঁড়ায় আছে আর এখানে একটা প্লেয়ার দাঁড়ায় আছে, যে ধরলো বলটা, এই প্রথম প্লেয়ার থেকে দ্বিতীয় প্লেয়ারের মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে সেটা তোমাকে মেজার করতে বলছে। সো তুমি যদি দেখো যে এই ম্যাথটাকে আসলে সমাধান করার জন্য আমরা একটা সুন্দর কাজ করতে পারি। দেখো আমরা এখানে তোমার প্রজেক্টাইল মোশনের যে তোমার মানগুলো আছে সেগুলো একটু বসে বসে আমরা এটাকে সমাধান করতে পারি, ঠিক আছে। সো দেখো এখানে আমরা তোমার ফার্স্টে সময়টা একটু ক্যালকুলেট করে ফেলি। তো সময়টা ক্যালকুলেট করার জন্য আমরা দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমাদের ইনিশিয়াল স্পিডটা দেওয়া আছে। ইনিশিয়াল স্পিড কত ছিল বলটার, 39.2 মিটার/সেকেন্ড, তাই না, 39.2 মিটার/সেকেন্ড। ওকে, তারপরে দেখো তোমার এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। এবং দেখো এখানে তোমার কত উচ্চতায় বলটা ধরছে বলো তো, 1.4, অর্থাৎ অর্থাৎ তোমাকে এখানে ওয়াই অক্ষ বরাবর যে মানটা, সেই মানটা এখানে তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। সো এই যে উচ্চতার মানটা এটা তোমার কাছে দেওয়া আছে। এখন এই তিনটার সাথে আমরা একটা ইকুয়েশন বের করতে পারি। সেই ইকুয়েশনটা হচ্ছে তোমার এরকম, আমাকে অবশ্যই গ্র্যাভিটেশনাল ফোর্স, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স আমার বাই ডিফল্ট আমি 10 মিটার/সেকেন্ড দিয়ে ধরতেছি, 10 মিটার/সেকেন্ড স্কোয়ার দিয়ে, নাহলে দেখবো যে অ্যান্সার মিলতেছে না। সামহাও আমি 9.8 দিয়ে করে দেখছি যে অ্যান্সার আসলে কাছাকাছি আসতেছে না, বুঝছো, এখানে অ্যান্সার একটু ঝামেলা আছে। সো এই জন্য আমি 10 ধরে করতেছি। সো 10 ধরে তুমি যদি করো তাহলে দেখবা যে এখানে আমরা একটা ইকুয়েশন জানি, ইকুয়েশন হচ্ছে তোমার y ইকুয়ালস টু u sin theta ইন্টু টি মাইনাস হাফ gt স্কোয়ার। সো এখানে তুমি যদি মানগুলা বসায় দাও, প্রজেক্টাইল মোশনের ইকুয়েশনের মধ্যে তুমি মানগুলো বসাও, 1.4 ইকুয়ালস টু, দেখো এখানে এর মান বসাও 39.2, সাইন থিটার ভ্যালু কত 30 ডিগ্রি বসাও, টি এর মানটা আমরা এখান থেকে ক্যালকুলেট করবো যে কত সময় লাগবে। এখান থেকে আমি দুইটা টি এর মান পাবো, তো 10 ইন্টু টি স্কোয়ার। সো এখান থেকে তুমি যদি সমাধান করো তাহলে টি এর দুইটা মান বের হবে, ঠিক আছে। এটাকে তুমি যদি সমাধান করো তাহলে এখান থেকে তুমি কয়টা মান পাবো, দুইটা মান পাবো, দুইটা পসিবল মান বের হবে। যে মানটা আসবে তোমার 0.0728 সেকেন্ড, একটা পাবো কি বলতো 3.9272 সেকেন্ড। আচ্ছা দাঁড়াও, 10 দিয়ে করলে এটা আসবে না, এটা 9.8 দিয়ে করলে আসবে। দাঁড়াও, এটা আমি ক্যালকুলেটরে সমাধান করি। দেখো ক্যালকুলেটরে এটা কীভাবে সমাধান করবো আমি একটু দেখাই দিই। ওকে, এখানে দেখো সমাধান করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়েশনটাকে আমাকে এখানে পুরাটা তুলে ফেলতে হবে। তো আমি দেখো 1.4 ইকুয়ালস টু, অবশ্যই অরিজিনাল ক্যালকুলেটর হইতে হবে, না হলে কিন্তু তুমি আসলে মাস্টার কপিতে এই কাজটা করতে পারবে না। 39 পয়েন্ট, যাদের ক্যালকুলেটরে তোমার মান বের হয় না তাদেরকে আমি বলবো যে অবশ্যই একটা ভালো তুমি জেনুইন কপি কিনে ফেলো, তাহলে দেখবে যে আর এই ধরনের ইস্যুটা হইতেছে না, ঠিক আছে। সাইন 30, আচ্ছা রেডিয়ানে আছে, তো আমার দেখো ক্যালকুলেটর কিন্তু রেডিয়ানে আছে। সো আমাকে খেয়াল রাখতে হবে, আমি সাইন 30তে রেডিয়ানের মানটা না বসালে আমার কিন্তু ভ্যালু দিত না, পরে তখন আরও তোমাদের অসুবিধায় পড়ে যেতে, যে আসলে আমি বুঝতে পারতেছি যে আমি আসলে কি ভুলটা করছি, কিন্তু তুমি অ্যাজ এ স্টুডেন্ট নাও বুঝতে পারতা, তখন আসলে সমস্যায় পড়তা। তো হাফ ইন্টু 10 ইন্টু এক্স স্কোয়ার। সো সলভ, এখানে একটা তুমি ইনিশিয়াল মান বলে দাও,
সমাধান করে কি পাইছে 3.84 পাইছে, রাইট? 3.84 পাইছে। ওকে, সো এখানে আমরা 10 দিয়ে করতে পারি। আচ্ছা 9.8 দিয়ে যদি করে দেখি তাহলে কত আসে? দেখো তো এটাকে 9.8 দিয়ে করে দেখি। আমার কেন জানি কোনো একটা ভ্যালুতে আমার মিলতেছিল না। আমি যখন এটাকে রাফ শিটে করি ম্যাথটা, তখন আসলে আমার কোনো একটা ভ্যালুতে আসলে ম্যাথে মিলতেছিল না। সো আবার যদি 10 ধরে থাকি, 3.92 আমরা এই 9.8 দিয়ে করি, ঠিক আছে? 3.92 আসবে তাহলে। এটাকে 9.8 দিয়েই করো। 10 এর জায়গায় 9.8 দাও, যেটা জেনুইন মান সেটা দিয়েই করো। যা আসবে দেখা যাবে। কাছাকাছি মানটা আমরা নিব। সো এটা হচ্ছে আমার ২ টা সমাধান করলে তুমি এরকম ২ টা সমাধান পাবা। সো ক্যালকুলেটরে দিলে তুমি দেখবে যে একটা সমাধানই দেখাচ্ছে। তুমি যদি ওর কাছাকাছি কোনো একটা ভ্যালু ইনপুট করো তাহলে দেখবে যে এই সমাধানটাও দেখাবে। আমি তোমাকে দেখাই। দেখো, আমি কাছাকাছি যদি একটা ভ্যালু ইনপুট করি, লেটস সে 0.05, আমি যদি এটা ইনপুট করি না, ওকে, ক্যালক 0.5, এই দেখো আমার এই ভ্যালুটাও দেখাবে, বুঝছো? সেখানে তোমার ২ টা ভ্যালু পসিবল, বাট আমরা তোমার হচ্ছে এই বড়টা নিয়েও করতে পারবো, ২ টা দিয়ে আমরা বের করবো আসলে। আল্টিমেটলি আমাদেরকে ২ টা দিয়ে বের করা লাগবে। সো এটা নিয়ে আসলে তোমার পেন নেওয়ার কিছু নাই। আমাদেরকে ২ টা দিয়েই আসলে তোমার ইনিশিয়ালি করা লাগবে। এটাই হচ্ছে তোমার সত্যি কথা, এবং ২ টা দিয়ে চেক করে আমাকে বের করতে হবে। বুঝতে পারছো? সো এখন আমরা কি বের করবো? এখন আমরা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বটা বের করবো। তো মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য আমরা কি করতে পারি? দেখো, মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য আমাদের কাছে সুন্দর ওয়ে আছে। কি ওয়ে? দেখো, আমরা আমরা কি জানি? আমরা জানি ইনিশিয়ালি এত বলে ছুটছিল, আর আমার বেগটা কত ছিল? আমরা জানি যে হচ্ছে s ইকুয়ালস টু vt না? vt। দেখো এখানে s ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কি বলতো? s ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এই যে আমরা এই দূরত্বটা কাউন্ট করতেছি x অক্ষ বরাবর না? আমরা একটু আগে এখানে u সাইন থিটা নিয়েছিলাম, বাট আমরা এই যে ইউ সাইন থিটা কেন নিয়েছিলাম? কারণ আমরা হচ্ছে তোমার এই ডিস্টেন্সটা মানে নিয়ে কাজ করতেছিলাম, সেজন্য। বুঝছো? এই উপরের ডিস্টেন্সটা নিয়ে কাজ করতেছিলাম, ওয়াই এক্সিস বরাবর ডিস্টেন্সটা নিয়ে কাজ করতেছিলাম। বাট এবার আমরা কিন্তু দেখো তোমার দূরত্ব বের করবো। সো এটা আমরা এক্স অক্ষ বরাবর নিয়ে কাজ করতেছি। সো এক্স অক্ষ বরাবর আমাকে বেগটা এখানে ইউজ করতে হবে, ইউ কস থিটা ইন্টু টি। ওকে, ইউ কস থিটা। তো ইউ এর ভ্যালু কত? 39.2, 39.2 কস 30 ডিগ্রি ইন্টু কত বলো তো? 3.9272। এটা যদি বসাও তাহলে তুমি দেখবা যে এখানে একটা সুন্দর মান আসবে, ঠিক আছে? একটা সুন্দর মান আসবে, যেটা মান দেখবা যে তোমার হচ্ছে একদম পিওরলি তোমার অ্যান্সারের সাথে মিলবে না। এটা আমি ট্রাই করে দেখেছি যে তোমার পিওরলি অ্যান্সারের সাথে মিলানো একদম অনেকটা ডিফিকাল্ট। বাট তুমি যদি এটাকে সমাধান করো, মাঝে মাঝে এরকম থাকে, তখন আমাদেরকে খুব কাছাকাছি ভ্যালুটা নিয়ে কাজ করতে হয়। এটাকে তুমি যদি সমাধান করো তাহলে 133.32 আসবে। 133.32 এত মিটার আসবে, যেটা তোমার সবচেয়ে কাছাকাছি ভ্যালু এইটার। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো? যখন দেখবে যে আর এইটা নিয়ে কাজ করলে জীবনেও আসবে না, ঠিক আছে? সো এটার অপশনটা তোমার এখানে দেয় নাই। সো এটা নিয়ে আমার কাজ করার কোনো লাভ নাই, দেখে বুঝতে পারতেছি। সো এটা আসলে অনেক তাড়াতাড়ি করতে হবে, বুঝে গেছে? চলে আসার পরটাতে। আচ্ছা, এটা সবচেয়ে সহজ একটা ওয়ে। সো এই ধরনের ম্যাথগুলো তো তোমরা করছো, তাই না? সো এইটাকে যদি আমি সমাধান করি, দেখো একটা কাজ করতে পারি। আমি এখানে একটা সুন্দর কাজ করতে পারি। তুমি প্রথমে দেখো নিচের মধ্যে কি কি দেওয়া আছে, কোন কোন ধরনের টাইপ দেওয়া আছে। এই ধরনের টাইপটা আমরা কোন ধরনের আসলে মানে ইন্টিগ্রেশন ইউজ করে থাকি? যখন আমার ইন্টিগ্রেশনটা এরকম হয় যে আমার উপরে মনে করো ডিএক্স আর নিচে আছে মনে করো এক্স, তখন আসলে আমার এই লন নিচেরটা হয়, তাই না? এই এই ফর্মুলাটা আমরা আমরা খেয়াল রাখছি, ঠিক আছে? সো আমাকে যেভাবেই হোক আমাকে আসলে এই টাইপের মধ্যে নিয়ে যেতে হবে, কারণ দেখো আমার অপশনগুলোতে এগুলোই আছে। সো আমার এখানে রুট এক্স আছে, আমি এখানে একটা ইনিশিয়ালি কাজ করতে পারি। আমি দেখো আমার রুটটা নিচের মধ্যে রাখলে আমার অসুবিধা। সো আমি কি করবো? আমি তোমার এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরে নেবো, এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরে নেবো, ঠিক আছে? সো দেখো আমার কি হবে, আমি এখান থেকে যদি তোমার করে ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে ডিএক্স ইকুয়ালস টু আমি লিখতে পারবো 2z dz, রাইট? সো এখন দেখো আমি এখান থেকে একটা সুন্দর কাজ করতে পারবো। আমার উপরে কি থাকবে? উপরে পড়ে থাকবে হচ্ছে আমার 2z dz, আর নিচে আমার কি পড়ে থাকবে? নিচে আমার পড়ে থাকবে জেড স্কোয়ার, আর দেখো রুট এক্স, তার মানে রুট জেড স্কোয়ার, মানে হচ্ছে শুধুমাত্র জেড। বুঝতে পারছো? ওকে, এখন দেখো তুমি জেড কমন নাও, জেড কমন নিলে উপরে পড়ে থাকবে 2z, আর নিচে পড়ে থাকবে কি বলতো? জেড স্কোয়ার প্লাস 1। ওকে, এই দেখো হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তো আমরা জানি যেটা তোমার হচ্ছে ধ্রুব সংখ্যা, সেটা আসলে বাইরে বের হয়ে আসে। তাহলে ডিজেড ডিভাইডেড বাই কি বলতো? জেড স্কোয়ার প্লাস 1। এখন দেখো তুমি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করো, নিচের যে তোমার অংশটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে উপরেরটা চলে আসবে, ঠিক আছে? সরি, ভুল লিখছি এখানে, আমার টুটা ভিতরে লাগবে। তো থাকুক, অসুবিধা নেই। দেখো জেড স্কোয়ার প্লাস 1 এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসবে? 2z আসবে। দেখো উপরে, এখানে আমি একটা ভুল করছি, দেখছো? কতটা গাধা হইতে পারি আমি।
এখানে জেড স্কোয়ার প্লাস জেড আছে, তো আমি জেড কমন নিছি, আমি কমনটা নেওয়ার পর আমি এখানে জেড স্কোয়ার লিখছি, কতটা গাধা চিন্তা করো। এই দেখো মিলে গেছে। তাহলে উপরে আসবে আমার শুধুমাত্র ওয়ান, ঠিক আছে, উপরে শুধুমাত্র আমার ওয়ান পড়ে থাকে। সো আমি যে আমার যেটা কনস্ট্যান্ট টার্ম সেটাকে আমি বাইরে নিয়ে আসি, সরি ফর দ্যাট, আমি আসলে বুঝতে পারি নাই, মিস আউট করে গেছিলাম। সো উপরে পড়ে থাকে আমার ডিজেড, আর নিচে পড়ে থাকতেছে আমার কি বলতো, জেড প্লাস ওয়ান। সো আমি যদি জেড প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করি তাহলে শুধু ওয়ান পড়ে থাকে। এই দেখো এই ডিজেডের সাথে ওয়ান গুণ আছে, তার মানে দেখো আমার এটা এই টাইপের মধ্যে পড়ে গেছে। সো আমার টু লন কি নিচেরটা না, জেড প্লাস ওয়ান, তাই না? এবার দেখো জেড প্লাস ওয়ান মানে কি, আমরা জেড স্কোয়ার সমান সমান কি জানি, জেড স্কোয়ার সমান সমান আমরা কি জানি, এক্স জানি, তাহলে জেড সমান সমান কি হবে, রুট এক্স, বসা দাও, প্লাস সি হবে একটা। অতএব আমরা লিখতে পারবো টু লন রুট এক্স প্লাস ওয়ান প্লাস সি। দেখো খ নাম্বার অ্যান্সার, বুঝতে পারছো? দেখো খ নাম্বার অ্যান্সার, এই যে এভাবে করতে হবে, এটা হচ্ছে এটা ওয়ে। ওকে, আচ্ছা গেল। এরপরটাতে আসো, এখানে তোমাকে বলছে যে মানে এটা কিন্তু খুবই কমন একটা টাইপ, মানে এটাকে ধরার এরকম দরকার নেই যেটা অনেক কঠিন একটা টাইপ, এটা কিন্তু অনেক কমন একটা টাইপ, যারা তোমরা ইন্টিগ্রেশন করছো তারা জানো যে এটা কতটা কমন একটা টাইপ। আচ্ছা এরপরটাতে আসো, এরপরটাতে বলা আছে যে অধিবৃত্তের আরক্ষ এবং অনুবন্ধী অক্ষের মধ্যে দৈর্ঘ্য যথাক্রমে কত, ঠিক আছে। সো এটা এখন আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য সবার আগে আমরা একটা কাজ করতে পারি, সবার আগে আমরা এটাকে তোমার কি করতে পারি বলো তো, সবার আগে এই হাইপারবোলা, এটা একটা হাইপারবোলার ইকুয়েশন, এই হাইপারবোলার ইকুয়েশনটাকে আমরা আগে তোমার ডিরাইভ করে নিয়ে আসবো, ঠিক আছে। এটা আমাদের অনেক বেশি কষ্ট হবে, কিছু করার নাই, বাট আমাকে আসলে ডিরাইভেশনটা করতে হবে। সো এটাকে তুমি যদি ডিরাইভ করো, প্রথমে কি করবা, প্রথম হচ্ছে তুমি গ্রুপ করে দাও, গ্রুপ করে নাও, এক্স গুলোকে এক পাশে নিয়ে আসো, ওয়াই গুলোকে একসাথে নিয়ে আসো, ঠিক আছে, এক্স গুলোকে একসাথে, ওয়াই গুলোকে একসাথে। সো আমি যদি তোমাকে এটাকে ডিরাইভ করে দেখাই, প্লাস প্লাস লিখতে পারো অথবা মাইনাস লিখতে পারো, দাঁড়াও মাইনাসটা কমন নিয়ে লিখি, মাইনাস 16 ওয়াই স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু কত বলো তো, 199। ওকে, এখন দেখো বাকি জিনিসটা তোমার কাছে ইজিয়ার। এখানে দেখো ভিতরে তোমার ফর্মুলা ফেলতে পারো। লেটস সে আমি এখান থেকে আরও কমন নিচ্ছি, এখানে 9 যদি কমন নেই তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x, রাইট। এখান থেকে দেখো, এখান থেকে আমি 16 ওয়াই স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, 199 লিখতে পারবো, তাই না? এবার দেখো আমরা একটা সুন্দর কাজ করতে পারি, কি করতে পারি আমরা এখানে, তোমার একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে আমাদেরকে এখন এখান থেকে ইনিশিয়ালি আমাকে কি করতে হবে, আমাকে আসলে তোমার ভিতরের অংশটাকে এ প্লাস বি হোল স্কোয়ার এরকম একটা ফর্মেটে নিয়ে আসতে হবে। এটাকেও আমার সেম সেম জিনিসটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো তুমি যদি এখানে এই কাজটা করো, এখানে তুমি প্লাস ওয়ান নিতে পারো, এখানে তুমি যদি প্লাস ফোর নাও তাহলে দেখবা যে আসলে তোমার পুরো জিনিসটা ইনিশিয়ালি হয়ে গেছে, এবং পরের দুই পাশে প্লাস মাইনাস করবা তাহলেই হয়ে যাবে, বুঝতে পারছো? সো আমি দেখো কি করব, আমি এই পাশে তোমার হচ্ছে 9 এটার মতো থাকুক, 2x প্লাস ওয়ান একটা নিলাম, এটা আমি যোগ করলাম, মাইনাস 16 ওয়াই স্কোয়ার প্লাস 4y, এখানে প্লাস 4 নেব, তাহলে দেখবো যে মিলে গেছে। সো এখানে দেখো 4 দ্বারা আমাকে 16কে গুণ করতে হবে, এই পাশে আমার 199 আছে, তো এটা যেহেতু মাইনাস তাহলে এটা প্লাস হবে, 16 ইন্টু 4 আমার এখানে যোগ হবে, আর আমার এখানে মাইনাস হবে কি বলতো, এখানে আমার মাইনাস হবে হচ্ছে তোমার আচ্ছা আমি এখানে একটা জিনিস ভুল করছি, সরি, আমার 16 ইন্টু 4 এটা মাইনাস হবে। ওকে, দুই পাশে আমি বিয়োগ করতেছি, আর এটা আমি দেখো 9 আমি যোগ করতেছি, সো এখানে হবে আমার হচ্ছে তোমার +9, রাইট। ওকে, তো দেখো আমি এই জিনিসটা করছি, এই জিনিসটা আমি করতে পারি, তো এই জিনিসটা করার কারণে আমার দেখো এটা একটা সুন্দর ইকুয়েশন হয়ে গেছে। সো এই জিনিসগুলো কিন্তু তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে, এটা তুমি চাইলেও আসলে সময়ের মধ্যে শেষ করতে পারবা না, এটি হচ্ছে সত্যি কথা। সো ডেফিনেটলি কিপ ট্রাইং। সবগুলো ম্যাথ পারা লাগে চান্স পাওয়ার জন্য এমনটা না, ঠিক আছে। মিনিমাম দেখো এখানে কিন্তু এমন কিছু ম্যাথ ছিল যেটা 10 সেকেন্ডে করা যায়। সো ইনিশিয়ালি তুমি কিন্তু মোটামুটি যদি 16-17টাও রাইট করতে পারো, দ্যাটস মোর দেন এনাফ। তোমাকে এই কঠিন কঠিন ম্যাথগুলো আগে ধরতে হবে না, তো তুমি আগে সহজ সহজ ম্যাথগুলো দিয়ে শুরু করবা, এরপরে তুমি ধীরে ধীরে কঠিনে যাবা। সো অনেক ইজিয়ার হয়ে যাবে। এপাশে পড়ে থাকবে তোমার 144, ঠিক আছে। সো দেখো ইনিশিয়ালি এরকম একটা সমীকরণে তুমি পৌঁছাবা, দেন তুমি এটাকে সমাধান করো, আর একটু একটু সমাধান করলে তুমি দেখবে যে এটা একটা হাইপারবোলার ইকুয়েশন চলে আসে, যে ইকুয়েশনটা দেখতে হবে কাইন্ড অফ এরকম। আমি যদি একদম এটাকে সমাধান করি, বাকি অংশটুকু তো পারবা, ভাগ করে দাও, করে দিয়ে তুমি দেখবে যে ইকুয়েশনটা আসবে ডিভাইডেড বাই 16 মাইনাস ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 9। এই দেখো একটা হাইপারবোলার ইকুয়েশন, এবং দেখো এখানে তুমি খুব ভালো মতো করে বলতে পারবা যে এখানে এ এর মান কত, এর মান হচ্ছে তোমার 4, বি এর মান কত 3, তার মানে এ বড় বি ছোট,
এবার হাইপারবোলার ইকুয়েশনগুলো জাস্ট অ্যাপ্লাই করো, মানে জাস্ট তোমার ডেরিভেশনটাই করার দরকার ছিল। আরক্ষের যে তোমার দৈর্ঘ্য, এই আরক্ষের দৈর্ঘ্যকে আমরা কি বলি বলো? আরক্ষের দৈর্ঘ্য বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করো, এবং তোমার যে অনুবন্ধী অক্ষ বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করো, তাহলেই হচ্ছে। সো আরক্ষ বের করার জন্য যে ফর্মুলা, সেটা হচ্ছে তোমার 2a, আরক্ষর মান হচ্ছে তোমার 2a, 2 ইন্টু কত 4, মানে কত আসতেছে 8। আর মানে তোমার যে অনুবন্ধী অক্ষ, সেই অনুবন্ধী অক্ষের জন্য আমরা জানি কি বলতো, অনুবন্ধী অক্ষের জন্য আমার যে তোমার মানটা, সেটা হচ্ছে তোমার 2b। সো 2b কত, 2 ইন্টু 3 মানে কত 6। অ্যান্সার কত, ঘ। এই তো অনুবন্ধী এবং আরক্ষ দুটার মান বের করে ফেলছি, বুঝতে পারছো? যে সিম্পলিফিকেশনটা একটু করাটা ডিফিকাল্ট ছিল। এই পয়েন্টটা দেখো, পয়েন্টটা তোমার দেখে মনে হতে পারে যে ও মাই গড, এটা অনেক বড় বা অনেক কষ্টকর হইতেছে, বাট আলটিমেটলি এই ম্যাথটা কিন্তু অনেক ইজি। ঠিক আছে, এই ম্যাথ তোমার কাছে মনে হতে পারে যে আচ্ছা এই ম্যাথটা এত কঠিন কেন লাগতেছে, বা এই ম্যাথটা এত কঠিন কেন, বাট এই ম্যাথ কিন্তু তোমার ইনিশিয়ালি সলভ করা বেশ ইজি আছে। দেখে মনে হয় কঠিন, বাট সলভ করতে গেলে দেখবা যে ইজি লাগতেছে। তো এখানে তোমার এখানে কি দেওয়া আছে, এখানে তোমাকে বলছে যে একটা জটিল সংখ্যা দিয়ে বলছে যে এর আর্গুমেন্ট π/4 হবে। তো পি এর মান কত হলে আর্গুমেন্টটা আসলে π/4 হবে? তো তুমি এখানে পি এর মান বসায় দেখো না বাবা, তোমাকে এটা মানে হাত দিয়েই করতে হবে এমন তো কোনো কথা নেই। এটাকে তুমি ক্যালকুলেটরে নিয়ে যাও, ক্যালকুলেটরে নিয়ে যেয়ে তুমি সমাধান করো। জটিল সংখ্যার সমাধান তো করা উচিত তোমাদের। তো এখানে তুমি চলে যাবা, কমপ্লেক্স নাম্বার তো আছে যে 2, 2 প্রেস করো, কমপ্লেক্স নাম্বার তোমার চলে আসছে। এখন দেখো এখানে তোমার হচ্ছে এই যে শিফট প্রেস করে 2 প্রেস করলে দেখবে যে এখানে তোমার আর্গুমেন্টের একটা অপশন চলে আসবে। ঠিক আছে, সো আমি 1 প্রেস করব, 1 প্রেস করে দেখো আমার এখানে জটিল সংখ্যাটা এবার ইনপুট দেবো। আমি এখানে পি এর মানটা বসাই, মনে করো আমার যেটা অপশন ঠিক আমি সেটাই বসাচ্ছি। তো 3 মাইনাস 1 মাইনাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস 2i, ক্যালক চাপো, 45 ডিগ্রি, π/4 মানে কত 45 ডিগ্রি। শেষ। এই ম্যাথ করতে 10 সেকেন্ডও সময় লাগার কথা না, বুঝতে পারছো? বাকিগুলো একটু মিলবে না। আর তুমি যদি এটাকে ম্যানুয়ালি করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে ম্যানুয়ালিও করে দিতে পারবো। তোমার যদি মনে হয় যে ভাই আমাকে ম্যানুয়ালি করে দেন, তাহলে ম্যানুয়ালি করে দিতে পারবো। এই দেখো পি মাইনাস আই, যাদের ম্যানুয়ালিটা দরকার নেই তারা হচ্ছে পরের কোশ্চেনে চলে যাও। সো আমি এর অনুবন্ধী যে তোমার সংখ্যাটা আছে সেটাতে যদি আমি উপর নিচে গুণ করি, তাহলে দেখো আমার কিন্তু এখান থেকে একটা সুন্দর ইকুয়েশন আমার চলে আসবে। 1 প্লাস 2i, দেখো আমি দুই পাশে গুণ করতেছি, তো আমার নিচে থাকবে 1 স্কোয়ার মাইনাস 2i তার উপর হোল স্কোয়ার। সো এটাকে তুমি যদি সমাধান করো একটা জটিল সংখ্যা পাবা, জটিল সংখ্যাটা দেখতে হবে এরকম। আমি এটাকে সমাধান করছি, বুঝছো? সো সমাধান করি আসলে আমি তোমার এখানে দেখাচ্ছি। ওকে, এরকম একটা জটিল সংখ্যা পাবা। এখন তোমাকে বলছে যে এর আর্গুমেন্ট বের করতে, তো আর্গুমেন্টের যে ফর্মুলা সেটা কি জানো? আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট বের করবো। তো আমরা জানি যে তোমার tan থিটা ইকুয়ালস টু কি হবে, এই ইমাজিনারি যেই মানটা সেটা হবে, সরি তোমার রিয়েল যে মানটা, মানে ইমাজিনারি এক্সেসের মান, এটাকে যদি আমি জেড চিন্তা করি, জেড ডিভাইডেড বাই কি বলতো, ইমাজিনারি, ইমাজিনারি ডিভাইডেড বাই রিয়েল, তার মানে হচ্ছে আরই। এই যে, তো উপরে থাকবে আমার কে, উপরে থাকবে হচ্ছে আমার ইমাজিনারি, মানে হচ্ছে তোমার 2p-1, 2p-1 ডিভাইডেড বাই 5, আর নিচে কি উপরে থাকবে, নিচে থাকবে হচ্ছে আমার p+2 ডিভাইডেড বাই 5। আর এখানে তোমার থিটার ভ্যালু কত বলছো 45 ডিগ্রি, তার মানে tan থিটার মান কত আসবে 1। এটাকে এখন সমাধান করো ক্যালকুলেটরে, দেখবো যে পি এর মান 3 আসতেছে। সো এটা ম্যানুয়াল প্রসেস, বাট আমি তোমাকে বলবো যে ক্যালকুলেটর দিয়ে তুমি আসলে ইজিলি করে ফেলতে পারবা অপশন টেস্ট করে, যেটা তোমার 10 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। ঠিক আছে, সো এটা আসলে ক্যালকুলেটর বেনিফিট, বুঝছো? বাট এভাবেও তুমি সলভ করতে পারো, ইটস আপ টু ইউ। এরপরে ম্যাথটা দেখো, এই ম্যাথও কিন্তু অনেক ইজি, তাই না? জাস্ট এটাকে তোমার কি করতে হবে, আর সমান সমান এখানে দেওয়া আছে 2 সাইন থিটা, তাই না? এখন দেখো আর সমান সমান তুমি জানো এক্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার, রাইট? আর দেখো সাইন থিটা, এই সাইন থিটাকে তুমি কি লিখতে পারবা, দেখো আর সাইন থিটা ইকুয়ালস টু আমরা জানি কি বলতো, ওয়াইকে আমরা এটা দ্বারা রিপ্লেস করতাম না? তাহলে দেখো এখানে সাইন থিটা আছে, তার মানে তুমি কি লিখতে পারবা, এখানে তুমি লিখতে পারবা সাইন, তুমি আগে উভয় পক্ষকে আর দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, উভয় পক্ষকে আর দ্বারা গুণ করে দাও, আর ইজিলি করে ফেলতে পারবা। উভয় পক্ষকে আর দ্বারা গুণ করলে এপাশে আর স্কোয়ার থাকে, এপাশে 2 আর সাইন থিটা থাকে। ঠিক আছে, সো এই আর স্কোয়ার মানে কত, তোমার আমরা জানি যে আর স্কোয়ার মানে কত হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে না, ইকুয়ালস টু আর সাইন থিটা মানে হচ্ছে তোমার 2y। ঠিক আছে, এই তো চলেই তো আসছে। সো এখন বৃত্তের কেন্দ্র তোমাকে বের করতে বলছে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইকুয়ালস টু কত, 0। সো এখন দেখো 2y মানে হচ্ছে তোমার এখানে এক্স এর কোনো কিন্তু ইয়া নেই। ঠিক আছে, সো এটা কম্পেয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এই বৃত্তের ইকুয়েশনের সাথে। সো আমি যদি ওটার সাথে কম্পেয়ার করি, তাহলে আমার এখানে বৃত্তের যে তোমার ইয়াটা আসবে, বৃত্তের যে তোমার মানটা আসবে, সেই মানটা হবে তোমার 0, -1। কেন? কারণ দেখো এই যে -2 আছে, তো এটাকে -2 দ্বারা, সরি এটাকে 2 দ্বারা আমি ভাগ করব। ওয়াই এর সহগকে আমি যদি ভাগ করি,
তাহলে কত আসবে? -1 আসবে। সো এটা আসবে তোমার, সরি -2 দ্বারা ভাগ করব, তাহলে এটা আসবে কত বলো তো? +1। এই তো 0,1 গ। ওকে, এর পরের ম্যাথে আসো, লাস্ট ম্যাথ। দেখো এক্স এর কোন মানের জন্য মূলবিন্দুর সাথে এই সমবাহু ত্রিভুজটি গঠন করবে, ঠিক আছে? খুবই ইজি, জিনিসটাকে অনেকে অনেক কমপ্লেক্স করে করাবে, আমি দেখো একদম সহজ একটা ওয়েতে করে দিচ্ছি। আমরা কি জানি বলো তো? তিনটা মানে একটা সমবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, ঠিক আছে? সো এখন দেখো আমি এখানে একটা সুন্দর কাজ করব। কি করব? দেখো 3 3 আমি একটা ম্যাট্রিক্স গঠন করব। 3 3 0, আচ্ছা 0 3 3 দেই। আমার এখানে তিনটা তিনটা তোমার দিয়ে দিছে না, 0,0, তারপরে তোমার দিছে 3,90, তারপরে দিছে তোমার কি বলতো 3,x ডিগ্রি, ঠিক আছে? মানে আর থিটাতে দেয়া আছে, পোলারে দেয়া আছে। তো অনেকেই কি করে, অনেকে তোমার হচ্ছে এটাকে প্রথমে মানে আর থিটা থেকে ইয়াতে কনভার্ট করে, তোমার ওই কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াইতে কনভার্ট করে। দরকার নেই, দেখো তুমি ইজিলি করে ফেলতে পারবা। একটা ম্যাট্রিক্স বানাও, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করবো। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স একটা বানাচ্ছি, মানে ডিটারমিনেন্ট বানাচ্ছি আর কি, নির্ণায়ক বানাচ্ছি। তো ক্ষেত্রফল বের করার জন্য যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা এখানে ইউজ করবো। 0, 90 ডিগ্রি, এগুলো সব ডিগ্রি কলাম, এক্স ডিগ্রি। আর এই পাশে কি? এই পাশে হচ্ছে আমার সব ওয়ানগুলা, এই পাশে আমার সব ওয়ান। সো আমার আলটিমেটলি 180 ডিগ্রি আসবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি। সো এটাকে এখন জাস্ট আমি সমাধান করব। সমাধান করে আমি মানটা একটু বের করার চেষ্টা করি, ঠিক আছে? সো চলো আমি যদি একটু মানটা বের করার চেষ্টা করি, দেখো আমার জাস্ট এই কলাম মানে এই রোটা বাদ দিয়ে বাকি এগুলোর আসলে মানে এই 0 0 জন্য আসলে কিছু পাবো না। সো আমি যদি এটা মান বের করতে চাই তাহলে 1,393x, তাই না? সো এখান থেকে যদি তুমি করো 3x মাইনাস 540 আসার কথা, 3 নং 27 না 270 আসার কথা, সরি 270 সেখান থেকে তুমি এক্স এর মানটা বের করো। এক্স এর মান তাহলে কত আসবে বলো? 180 সাথে 270 যোগ করলে কত হয়? ওয়েট, 180 যোগ 270 450 আসে, ঠিক আছে? তো 450কে 3 দ্বারা ভাগ করো, 450 ভাগ 3 কত আসে? 150 ডিগ্রি আসে, ঠিক আছে? সো 150 ডিগ্রি একটা অ্যান্সার। এটা যদি আমার সম্পূরক কোণ হয়, আর যদি আমি এটাকে তোমার 90 ডিগ্রির মধ্যে কাউন্ট করার চেষ্টা করি তাহলে কত হবে বলো? 90 ডিগ্রির মধ্যে কাউন্ট করলে 180 থেকে আমি 150 বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকে? 30 ডিগ্রি থাকে। তাহলে 30 ডিগ্রি হয় অ্যান্সার হবে, না হলে 150 ডিগ্রি অ্যান্সার হবে, বুঝছো? সো দুইটাই অ্যান্সার হবে আর কি। তো এখানে যদি 150 ডিগ্রি থাকতো তাহলে আমি 150 ডিগ্রিকে অ্যান্সার বলতাম। এখানে যেহেতু তোমার 30 ডিগ্রি আছে, সো আমি এটাকে 30 ডিগ্রিকে অ্যান্সার বলতেছি, বুঝছো? সো এটা তোমার 150 ডিগ্রি হইতে পারে অ্যান্সার, 30 ডিগ্রি হইতে পারে। সো অপশন দেখে আসলে বুঝতে হবে, বুঝছো? যেহেতু তোমার এটা 90 ডিগ্রির মধ্যে দেওয়া আছে, সো বুঝতে পারতেছো যে এটাকে আমাকে তাহলে 180 থেকে বাদ দিয়ে দিলেই আমি আসলে আমার কোণটাকে তোমার হচ্ছে 90 ডিগ্রির মধ্যে নিয়ে আসতে পারবো, অর্থাৎ সূক্ষ্মকোণ নিয়ে আসতে পারবো, ঠিক আছে? এই আর কি, স্থূলকোণের মান দেওয়া থাকতে পারে, সূক্ষ্মকোণে নিয়ে আসতে পারবা। এগুলো আসলে ডিপেন্ড করতেছে তুমি আসলে তোমার অপশন দেখে। সো দেখো আমাদের কিন্তু তোমার এই 20টা ম্যাথ করা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এদের মধ্যে যদি তুমি আমাকে ডিফিকাল্টিস বলতে বলো, তাহলে আমি তোমাকে বলবো যে সবচেয়ে বেশি পেন খাওয়া কোনটা ম্যাথে জানো? ওই তোমার হচ্ছে আমরা যে ম্যাথটা করলাম ত্রিকোণমিতির, এই ত্রিকোণমিতির ম্যাথটাতে তোমাদের সমস্যা হওয়ার কথা ছিল বা সমস্যা হতে পারতো। ত্রিকোণমিতির ম্যাথটাতে সমস্যা হওয়ার একটা প্রবাবিলিটি থাকেই। এই যে এটা না, ত্রিকোণমিতির ম্যাথটা গেল কোথায়? এই যে এটাতে তোমার একটা সমস্যা থাকতে পারে, এই ত্রিকোণমিতিটার ম্যাথ একটা তোমার সমস্যা ক্রিয়েট করতে পারে। আর একটা সমস্যা ক্রিয়েট করতে পারে তোমার হচ্ছে ধরো কোন ম্যাথটা জানি, যারা ওই যে ক্ষেত্রফল নির্ণয় করার যে ম্যাথটা আছে, যদিও এটা একদম খুব কমন একটা ক্ষেত্রফল যেটা মুখস্থ হয়ে যায়, এটা তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক যারা করছে তারা খুব ভালো বলতে পারবে যে ওই ক্ষেত্রফলটা আসলে তোমার মুখস্থ হয়ে যাওয়ার মতো একটা কনসেপ্ট। সো ওইটাতে তোমার একটা ইস্যু হইতে পারে, ঠিক আছে? এই দুটো ইস্যু ছাড়া আর তো আমি মোটামুটি দেখলাম যে সবগুলোই ইজি আছে, ঠিক আছে? যারা ইন্টিগ্রেশন করো নাই তাদের মধ্যে এই ইন্টিগ্রেশনটাতেও মানে সমস্যা হইতে পারে, ইস্যু পাইতে পারো, বাট আদারওয়াইজ বাকিগুলো কিন্তু সবগুলো দেখো। আচ্ছা, এটা আর একটা তোমার প্রবলেম যেটা অনেক বেশি কঠিন। তার মানে দেখো ক্ষেত্রফল আর এই তোমার প্রজেক্টাইল মোশন, এই মোশনের কনসেপ্টটা ক্ষেত্রফল, আর হচ্ছে তোমার যে কথাটা বললাম ত্রিকোণমিতি, যারা ওই ত্রিকোণমিতির ওটা করো নাই একাডেমিকে বা মিস আউট হয়ে গেছে, ওটি কিন্তু একাডেমিকে খুব পপুলার একটা ম্যাথ ছিল, ঠিক আছে? যারা এটা করো নাই, এই 3টা ম্যাথ বাদ দিয়ে বাকি সবগুলো ম্যাথ পারার মতো ছিল। 15+ তো ইজি আশা করা যাইতো, ঠিক আছে? বাট আনফর্চুনেটলি যারা তোমার 15+ ম্যাথের মধ্যে করতে পারো নাই, তাদের জন্য আমি বলবো যে এটা আসলে তোমাদের দোষ, তোমাদের কোথাও মানে লিকেজ আছে, ঠিক আছে? সো সেটা ফাইন্ড আউট করে সেটাকে করে ফেলার চেষ্টা করো, সেটাকে একটু আপডেট করার চেষ্টা করো। অ্যান্ড আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমাদের জিএসটির জন্য যে প্রোগ্রামটা আমাদের চলতেছে, সো সেই প্রোগ্রামটাতে এনরোল করো। আমি এখনো প্রোগ্রামটা শুরু করি নাই, ঠিক আছে? সো আমি শুরু করব বলে ভাবতেছি, যদি আমি এনাফ স্টুডেন্টের রেসপন্স পাই দেন আমি ডেফিনেটলি তোমাদেরকে রেগুলার ক্লাস নিয়ে জিএসটির যতগুলো লাগবে, যা যা লাগবে আমি সব কিছু তোমাদেরকে পড়িয়ে দেবো, ঠিক আছে? আর যারা এইচএসসি ক্যান্ডিডেট তোমরা দেখতেছো, তোমরা হচ্ছে তোমাদের মেন্টরশিপ প্রোগ্রামটা আমি সামনে লঞ্চ করবো। সো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারো।
এইচএসসি লিখে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? অথবা কেউ যদি পার্সোনালি পড়তে চাও দেন ডেফিনেটলি আমাকে এখানে রিচ আউট করতে পারো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখিও এবং তোমাদের অ্যাডমিশনটা অনেক সুন্দর হোক এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।